আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আইটি ক্লাসে। সো দেখতে দেখতে আমরা তাপগতিবিদ্যার লেকচার 5টা কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। সো লেকচার নাম্বার 6টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো যারা যারা আমার সাথে গতিবিদ্যা শেষ করতেছিলা তাদের জন্য আমি বলে রাখি, যদি কোনো একটা লেকচারকে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। কারণ লেকচার নাম্বার 6 আমরা কি পড়বো জানো? আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়বো। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিন। যদি তোমাকে বলি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাই আমাকে একটা টপিক বলে দেন যে টপিক থেকে একদম সিকিউ আসবেই, কিংবা এই সিকিউ যদি নাও আসে, এইচএসসিতে সাপোজ সিকিউ আসলো না, অ্যাডমিশনে গেলে আমি একটা কোশ্চেন এখান থেকে পাবোই, তাহলে একটা টপিক বলে দেন তাপগতিবিদ্যা থেকে, তাহলে আমি এক্স্যাক্টলি বলে দিতে পারবো সেটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিন। কি বলতো? সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন। স্পেশালি আমরা যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বলি, তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমাদের কিন্তু কার্নোট ইঞ্জিন থেকে একটা না একটা ম্যাথ চলে আসছেই, ঠিক আছে? ইভেন ভার্সিটির কথা বললেও ভার্সিটিতেও দেখবা যে আমাদের এমসিকিউতে এরকম ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে? সো খুবই ইম্পর্টেন্স দিয়ে আজকের ক্লাসটা দেখার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি ধরে নিব যে তুমি বিগত 5টা লেকচার তোমরা কমপ্লিট করে ফেলছো। 5টা লেকচারে আমি যা যা পড়াইছি তা মোটামুটি তোমরা পারছো, প্লাস তা একটু রিভিশন করছো আর কি, যাতে করে আজকের লেকচারে আমি যখন বিগত ক্লাসের নলেজগুলো যখন অ্যাপ্লাই করতে যাব তখন যাতে তোমার কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, সো ক্লাসটা আমরা শুরু করে দেই। ক্লাসের শুরুতেই আমরা বিগত ক্লাসের এইচডব্লিউটা সলভ করার চেষ্টা করবো। সো দেখি এটা আমাদের কোথায় আসছে। এটা আসছে আমাদের বুয়েট 17-18 সালের কোশ্চেন, ঠিক আছে? সো বুয়েট 17-18 সালে যেহেতু কোশ্চেনটা আসছে, তার মানে এটার ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। দেখো এখানে বসে একটা সিলিন্ডারের কথা বলে দিছে। সিলিন্ডারের মধ্যে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে, সিলিন্ডারের মধ্যে বলছে যে এত কেলভিন, তাহলে এটা হয়ে গেছে আমাদের টি টেম্পারেচার। এত তাপমাত্রায় কি বলছে জানো? এত তাপমাত্রায় এত প্যাসকেল। তাহলে প্যাসকেল মানে কি? এটা দেওয়া আছে আমাদের প্রেসার, ঠিক আছে? বলছে এত মিটার কিউব, বাপরে বাপ। এখানে দেওয়া আছে কি বলতো? ভলিউম, তাই তো? এটা দেওয়া আছে কি বলতো? ভলিউম। আচ্ছা, বলছে গ্যাস আছে, ভালো কথা। বলছে গ্যাসটিকে প্রথমে কি করছি জানো? প্রথমে আমি সমুষ্ণ প্রক্রিয়া মানে কি? টি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তাই তো? এরপরে কি করছে বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি করি বলতো? যেখানে আমরা কোনো ধরনের তাপের আদান প্রদান করি না, ঠিক আছে? তো যেটা বললাম, আগের লেকচারগুলো কিন্তু দেখতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি করছি? আবারও প্রসারণ করা হয়েছে। মাথায় রাখবা, এখানে কি করা হয়েছে বলতো? প্রসারণ করা হয়েছে। প্রসারণ করা মানে কি? ভলিউম বৃদ্ধি করা। প্রসারণ করা মানে কি বলতো? ভলিউম বৃদ্ধি করছি। সো বলছে প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত কত বলছে বলতো? 1:2, ঠিক আছে? প্রতি ক্ষেত্রেই 1:2 মানে কি বলতো? 1:2 মানে হচ্ছে প্রথমে যদি ভলিউম থাকে V1, পরবর্তীতে V2 কত হয়ে যাবে জানো? V2 হয়ে যাবে আমাদের 2V1। V2 কত হয়ে যাবে বলতো? 2V1। এটুক আমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা? 1:2 বলতে এটা বোঝাচ্ছে, ঠিক আছে? 1:2 বলতে তো এটা বোঝাচ্ছে নাকি? V1 যদি থাকে পরবর্তীতে সেটা দ্বিগুণ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 2V1। এটাই তো বুঝতে পারতেছি। বা এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি। এভাবে কিভাবে লিখতে পারি? সেটা হচ্ছে আমাদের V1 ভাগ হচ্ছে আমাদের V2, যেগুলো লিখতে পারি 1/2, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি 1:2, ঠিক আছে? তাহলে এটা যদি একটু ক্রস কাটাকাটি করো, মানে কাটাকাটি না, মানে ক্রস গুণ করো, তাহলে দেখতে পাবো যে V2 যেগুলো হচ্ছে আমাদের 2V1 হচ্ছে, ঠিক আছে? সো এটাকে আমরা এভাবে রেখে দিলাম যেটা আমাদের কাজে লাগবে। প্রশ্নটা পড়ি, চলো। প্রশ্ন আমাকে কি বলছে? বলছে যে প্রসারণে মোট কাজের পরিমাণ বের করো। প্রসারণে কি বের করতে বলছে? মোট কাজের পরিমাণ বের করতে বলছে। এখন দেখো এখানে কয়রকম আমি কাজ করছি বলতো? কয়রকম কাজ করছি? প্রথম যেটা কাজ করছি সেটা হচ্ছে আমাদের সমউষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে হবে। কি বের করতে হবে? সমউষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে হবে, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস বের করতে হবে, সমস্ত প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে। আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে। সো একটু আমরা রিকল করার চেষ্টা করি যে আমাদের সূত্রটা কি ছিল, কৃত কাজের সূত্রটা কি ছিল। সমস্ত প্রক্রিয়াকৃত কাজের সূত্র ছিল আমাদের NRT লন V2 - V1, সরি V2/V1, ঠিক আছে? V2 ভাগ V1, এমনই তো ছিল নাকি? মনে আছে? ওকে, ডান। তাহলে এটা যদি আমরা পেরে যাই, তাহলে আমরা দেখো এখানে আমাদের কি কি নোন আছে, কি কি আননোন আছে। দেখো কি কি নোন আছে, কি কি আননোন আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। সো প্রথমে আমরা একটু সূত্রটা একটু লিখে ফেলি। সূত্রটাতে আমরা দেখি, প্রথমে আমাদের বলছে সমউষ্ণ প্রক্রিয়া, তাহলে এটাকে বললাম আমাদের W1, ঠিক আছে? সো এই W1 এ আমাদের কৃত কাজটাকে আমরা বলতে পারি NRT লন V2 ভাগ হচ্ছে V1, ঠিক আছে? সূত্রটা এটাই ছিল, তাই তো? আচ্ছা, দেখো এখন এখানে আমি কি কি নোন আছে দেখি তো। আমাদের এন কি আমি জানি? কত মোল নিয়ে কাজ করতেছি সেটা কি আমি জানি? না, সেটা আমি জানি না। আর এর মান জানি, টি এর মান জানি। টি এর মান কেমনে জানি? এই যে এখানে দেওয়া আছে 300 কেলভিন। তাহলে এই 300 কেলভিনকে আমি কি করব? সমউষ্ণ প্রক্রিয়া মানে কি? টেম্পারেচার সেম রাখবো। সেম রেখে আসলে আমি কাজ করব। তাহলে টি আমি জানি। তারপর লন V2 ভাগ V1, এটাও তো আমরা জানি। এই যে দেখো V1/V2 জানি, তাহলে V2/V1ও জানি আমি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের মিসিং যে ডাটাটা আছে সেটা হচ্ছে আমাদের এন। এন কি আমি বের করতে পারবো? দেখো এখানে 1000টা ডাটা দেওয়া আছে, মানে যা যা তোমার ডাটা লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। দেখো তো এখানে সবকিছু দেওয়া আছে, পিভি টি সবকিছু দেওয়া আছে। তার মানে এখান থেকে আমি চাইলেই কিন্তু এন এর মানটা চাইলে বের করতে পারি।
চাইলে কি এন এর মানটা বের করতে পারি। দেখো কিভাবে বের করবো, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এনআরটি, তাই তো। দেখো এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি এন এর মান বের করতে হবে, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, উপরে থাকবে হচ্ছে আমাদের পিভি আর নিচে লিখবো কি বলতো আর ইন্টু টি, ঠিক আছে। উপরে থাকলো হচ্ছে আমাদের পিভি, নিচে থাকলো কি বলতো আর ইন্টু টি। তাহলে দেখো জিনিসগুলো একটু মান বসায় দাও, মান বসায় দিলে দেখতে পাবো আমরা এন এর মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। সো পি এর মান প্রেসার কত, প্রেসার কত দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে আমাদের 10⁶, প্রেসার দেওয়া আছে কত 10�6 প্যাসকেল, প্যাসকেল মানে কি এসআই একক, তাহলে সুন্দর করে এসআই একক হয়ে যাচ্ছে। ভি এর মান ভলিউম, ভলিউম কিসে দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে আমাদের 0.001 মিটার কিউব, এটাও কি এসআই এককে দেওয়া আছে, তাহলে সুন্দর করে আমাদের সবকিছু এসআই এককে বসাবো। তাহলে আর এর মান আমাদের 8.314, যেটা আমাদের এসআই একক, এটা বসাইলাম। টি হচ্ছে আমাদের এসআই একক কত দেওয়া আছে বলতো 300 কেলভিন, তাই তো 300 কেলভিন, এই তো সবকিছু আমাদের সুন্দর করে দিয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলতো এন এর মানটা আমাদের কিসে বের হবে, এন এর মানটা আমাদের ডিরেক্ট সুন্দর করে মোলে বের হয়ে যাবে, তাই তো, তাই না। ওকে, সো চলো আমরা দেখি। তাহলে উপরে দেখতে পাচ্ছি 10⁶, ভালো কথা, 0.001, এটাও ভালো কথা, 8.314 ইন্টু হচ্ছে 300, তাহলে আনসার পাচ্ছি কত, আনসার আমরা কত মূল্যে কাজ করতেছি, আমরা যে মূলটা নিয়ে কাজ করতেছি সেই মূলটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু কত যা দেখতে 0.4, 0.4 মোল, তাহলে আমাদের এন এর মান হচ্ছে 0.4 মোল, ঠিক আছে। এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেছি, পাইছি, ওকে পাইছি, সো ডান। তাহলে এন এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম, এন এর মানটা কি বলতো আমরা এখান থেকে পেয়ে গেছি, সমস্যা আছে কারো, সমস্যা নাই। তাহলে এইবার আমরা কৃত কাজটা বের করতে পারবো না, কৃত কাজটা বের করতে পারবো না। তাহলে এই কৃত কাজটা কিসের জন্য, এই কৃত কাজটা আমাদের সমউষ্ণ প্রক্রিয়ার জন্য, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কি বলতো সমউষ্ণ প্রক্রিয়ার জন্য, সো লিখে ফেলো, লিখে ফেলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো সমউষ্ণ প্রক্রিয়ার জন্য, সমউষ্ণ প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়ার জন্য, ঠিক আছে। ওকে, সো দেখো এবার W1 এর জন্য আমাদের এন এর মান আমরা দেখতে পাচ্ছি 0.4, আর এর মান হচ্ছে আমাদের কত 8.314, টি এর মান কত, টি এর মান আমরা দেখতে পাচ্ছি 300 কেলভিন, সমউষ্ণ প্রক্রিয়া, তাহলে তো কেলভিন তো চেঞ্জ হয় না। তারপর লন কত কত হবে বলো, এখানে দেখতে পাচ্ছি V1/V2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে V2 ভাগ V1 কত হবে, উল্টে যাবে না, তাহলে উল্টে গেলে কত হবে সেটা হবে 2, তাহলে এটা মান হয়ে যাবে আমাদের 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো W1 ইজ ইকুয়াল টু সামথিং, W1 ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.4 ইন্টু হচ্ছে 8.314 ইন্টু হচ্ছে 300 ইন্টু হচ্ছে আমাদের লন 2, ঠিক আছে। সো লন 2 পাইলাম, 300 পাইলাম, 8.314 এত, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে আমাদের 691, কত 691.54, ঠিক আছে। এত জুল আমরা কি করি কাজটা সম্পাদন করি, তাহলে 591.54, ঠিক আছে। সো ডান, আমাদের জিনিসপাতিগুলো সব কিছু ডান। তাহলে আমরা পেয়ে গেলাম সমউষ্ণ প্রক্রিয়া কৃত কাজ কত। তাহলে আমাদের সিম্পল কথা, এবার আমাদেরকে যেটা বের করতে হবে যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া কতটুকু কৃত কাজ হবে। অ্যান্ড রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের সেম জিনিস, আমাদের কাছে প্রতি ক্ষেত্রে কি বলছে আমি প্রসারণই করছি, সেটা কিন্তু 1:2 মানে দ্বিগুণ করে ফেলছি, তাই তো। আচ্ছা, সো ডান, এটুকু আমরা ডান। এবার আমরা দেখার চেষ্টা করবো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি আমি বের করতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সূত্রটা কি ছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্রটা মনে আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সূত্রটা এটা সবার মনে না থাকার কথা, ঠিক আছে। সো এইটা মনে না থাকারই কথা, সো এই জন্য আমরা একটু মনে করার চেষ্টা করি একটু ছোট করে। সো আমরা যদি দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজটাকে আমরা বললাম W2, তাহলে ইজুকলটা আমরা জানতাম, উপরে হচ্ছে আমাদের NR, নিচে ছিল কত বলতো λ-1, আর এইখানে ছিল কত জানো, এখানে ছিল আমাদের T1 - T2, এই মনে আছে, উপরে ছিল আমাদের NR, নিচে ছিল আমাদের λ-1, আর এখানে হচ্ছে আমাদের T1 - T2, তাই তো। আচ্ছা দেখো এখানে আমরা কি জানি, এন এর মান আমরা বের করে ফেলছি, তাহলে আমাদের লাগতেছে না, আমরা ওই গ্যাসটা নিয়ে কাজ করতেছি। আর এর মান আমি জানি λ1 তো জানি না, λ জানি না, কিন্তু আমরা জানি যে আমাদের পরিবেশে যেসব পদার্থগুলো থাকে, যেসব হচ্ছে গ্যাসগুলো থাকে, যেমন আমাদের অক্সিজেন হইতে পারে, নাইট্রোজেন হইতে পারে, এগুলো সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে, এরপর অক্সিজেন থাকে, সো কার্বন ডাইঅক্সাইড থাকে, সবগুলারই আমরা যা দেখতে পাই আর কি, মানে যা দেখতে পাই না, মানে যা দুনিয়াতে যা আছে আর কি, বেশিরভাগ মেজরিটি যা আছে সব কিছুর ক্ষেত্রে আমাদের ল্যামডার মান হচ্ছে মানে দ্বিপারমাণবিক, বেশিরভাগ কি দ্বিপারমাণবিকের ক্ষেত্রে আমাদের ল্যামডার মান হয় 1.4। তাহলে আমরা মেজরিটি কেসে যদি কিছু না দেওয়া থাকে বাই ডিফল্ট আমরা কোনটা ইউজ করবো, 1.4 ইউজ করবো। কত ইউজ করবো, 1.4 ইউজ করবো। তাহলে ল্যামডা কত হবে 1.4, এটা আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। এবার T1 - T2, এখন T1 আর T2 কি আমি জানি কিনা, T1 আর T2 কি আমি জানি কিনা। সো প্রথমে আমাদের টেম্পারেচার ছিল 300 কেলভিন, তাহলে এটাকে আমি একটা কাজ করি, এখানে এখন এটাকে আমরা কি বলবো, এটাকে বললাম আমরা T1। পরবর্তীতে যখন সমউষ্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে তখন তার টেম্পারেচার কত, তখন তার টেম্পারেচার 300 কেলভিনই হবে, কারণ টেম্পারেচার তো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এবার যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে গেছে তখন তার টেম্পারেচার চেঞ্জ হবে,
প্রসারণ করলে টেম্পারেচার চেঞ্জ হবে, অবশ্যই হবে। তখন তার টেম্পারেচার হয়ে গেল, পরবর্তীতে টেম্পারেচার হয়ে গেল T2, ঠিক আছে। ওই আমাদের T1টা আমি জানি 300 কেলভিন, T2টা বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। T2টা যদি আমরা বের করতে পারি তাহলে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তো জাস্ট আননোন এখানে একটা রাশি, সেটা হচ্ছে আমাদের কি বলতো, আননোন রাশি হচ্ছে আমাদের T2, ঠিক আছে। সো T2 বের করার জন্য আমাদের সূত্র জানি, অবশ্যই সূত্র জানি। তাহলে একটা চলো সূত্রটা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলার চেষ্টা করি। সো প্রথমে আমরা এটাকে এই পাশে সেভাবে রাখবো, হ্যাঁ রাখি। তাহলে এই কাজটাকে আমরা মুছে দিই নাকি, মুছে দিলাম। তাহলে এইটাকে আমরা ছোট করে কোথায় রাখবো, ছোট করে এই জায়গায় রেখে দিলাম, ঠিক আছে। এই এখানে মনে থাকবে তো নাকি? আচ্ছা, সো মনে যদি থাকে, এবার আমরা এখানে কাজ করার চেষ্টা করি। আমাদের কাছে টি বের করতে হবে, তাই তো, T1 T2 মানে T2 বের করতে হবে। T1 জানি, T2 বের করতে হবে, তাই তো। আর কি জানি আমরা? আর আমরা জানি ভলিউম, এই যে দেখো ভলিউমের জিনিসগুলো জানি। তাহলে এখন আমাদের টি আর ভি এর সম্পর্ক বের করতে হবে। টি আর ভি এর সম্পর্ক যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো সম্পর্কের সূত্রটা কি ছিল বলতো? সম্পর্কের সূত্রটা ছিল এইটা, যে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে। আবার T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটাই ছিল না? এটাই ছিল। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কাজ করি, যে T2 ইকুয়াল টু কি লিখতে পারি, T2 ইকুয়াল টু লিখতে পারি T1 তো আসেই আগে, ইনটু এখানে লিখতে পারি V1, আর নিচে লিখতে পারি কি বলতো V2, আর এটাকে একটা ডিরেক্ট কমন আকারে লিখতে পারি গামা মাইনাস 1, ঠিক আছে। যদি কারো সমস্যা হয় তারা এক লাইন বেশি লিখো, এক লাইন বেশি লিখো। কিভাবে লিখবা? এখানে লিখবা V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর এইটা যদি নিচে চলে যায় তাহলে V টু দি পাওয়ার গামা মাইনাস 1, তারপর গামা মাইনাস 1 কমন নিয়ে ফেলবা, তাহলে V1 ভাগ V2 টু দি পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, ঠিক আছে। এই তো কথা। তাহলে এখান থেকে এবার আমরা মানগুলো বসাইতে চলো। তাহলে T2, তাহলে T2 ইকুয়াল টু T1 দেওয়া হচ্ছে কত, 300, ইনটু দেখো V1 ভাগ V2 পাচ্ছি, দেখো তো, এই যে দেখো V1 ভাগ V2 ইকুয়াল পাচ্ছে হাফ। তাই এখানে আমরা একটা হাফ বসাই দিলাম, এখানে একটা কি বসাই দিলাম, হাফ বসাই দিলাম। তারপর হচ্ছে উপরে গামা মানে হচ্ছে কত, 1.4 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি T2টা বের করে ফেলার কথা, ঠিক আছে। তো চলো আমরা একটু বের করে ফেলি। তাহলে হচ্ছে আমরা 300 পাচ্ছি ইনটু হাফ মানে হচ্ছে 0.5 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 মানে 0.4টা কি, ঠিক আছে। তো 0.4 এত, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 227.36 কেলভিন। কেলভিন, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে এবার আমরা কাজ করি, এবার আমি সব কিছু জানি, এবার আমরা জাস্ট এটাতে ইনপুট দিয়ে দিই। চলো তাহলে আমরা W2 ইকুয়ালটা আমরা পাচ্ছি, উপরে হচ্ছে আমাদের N এর মান কত, N এর মান কত 0.4, তাই তো। তাহলে 0.4 8.314 গামা মাইনাস হচ্ছে 1.4 মাইনাস 1, আর T1টা কত, 300, তাই তো 300। T2টা কত, T2 হচ্ছে আমাদের 227.36। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের W2 পেয়ে যাব, ঠিক আছে, W2 পেয়ে যাব। তাহলে দেখি তো আমরা মানটা বসাই দেয়, 0.4 ইন্টু হচ্ছে 8.314 ভাগ হচ্ছে 1.4 মাইনাস 1, 0.4 8 এত, তারপর ইন্টু হচ্ছে কত হচ্ছে, ইন্টু হচ্ছে 300 মাইনাস 227.36, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 603.93 জুল, ঠিক আছে। এটা পেয়ে গেছি আমাদের W2, এটা পেয়ে গেছি কি বলতো, W2 পেয়ে গেছি, তাই তো, W2 পেয়ে গেছি। সো W2 পেয়ে গেছি, W1 পেয়ে গেছি, তাহলে টোটাল কি তো কাজটা কত, দুইটা যোগফল, তাই তো। সো দুইটা যোগফল যদি আমরা করে ফেলি, আমাদের কাজ শেষ। দেখি চলো আমরা যোগফল করতে পারি কিনা। সো W ইকুয়ালটা আমরা লিখতে পারবো কি বলতো, W1 প্লাস হচ্ছে W2, তাহলে W1 কত, W1 দেখতে পাচ্ছি 691.54, ঠিক আছে। এরপরে প্লাস দিয়ে হচ্ছে কত হবে, প্লাস দিয়ে হচ্ছে আমাদের W2, সেটা হচ্ছে আমাদের 603.93, ঠিক আছে। তাহলে নেট বা যোগফল কত হবে, যোগফল দেখতে পাচ্ছি 603.93 তো নিলাম, ঠিক আছে, আগে তো রাখলামই, প্লাস 691.54, তাহলে আনসার পাচ্ছি কত, 1295.47 জুল। তাহলে এতটুকু আমরা কি হয় নেট বা টোটাল কৃতকাজ আর কি, বা লব্ধি আর কি, 1295.47, ঠিক আছে। বুঝছি কিনা বলো, বুঝছি, ঠিক আছে। সো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে কিন্তু আমাদের সিকিউতে কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার, পারবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, সো না পারার কিছু নাই, যদি না বুঝে থাকো তাহলে একটু ভিডিওটা একটু রিওয়াইন্ড করলে ব্যাপারটা সব বুঝে ফেলবা। চলো আমরা আগাই আজকের আমাদের প্রধান বিষয়তে, ঠিক আছে। সো আমাদের প্রতিপাদ্য বিষয়ের মাঝখানে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার আমাদের সেকেন্ড ল যেটা আছে সেটা আমরা পড়ে ফেলবো। সেকেন্ড ল পড়লে মোটামুটি আমাদের শেষ। এরপরে আমরা জাস্ট হচ্ছে কার্নোর ইঞ্জিনটা পড়বো, ঠিক আছে। সো এই কার্নোর ইঞ্জিন
পড়ার আগে আমরা কিছু টার্ম সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? এই দুটা টার্ম আমরা জানবো। এক নম্বর হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটা হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? সো এইটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা আমাদের আসলে খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। সো তোমাকে দিয়েই দিতে পারে যে আমাকে বলো যে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী এগুলা কি ভাই? এমন কে বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, যাই হোক, জানি না। বলছে যে প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী এটার মধ্যে আসলে তুলনা করো কিংবা হচ্ছে পার্থক্য লিখো, তখন হচ্ছে খ নাম্বারে কিন্তু তোমার এটা এক্স্যাক্টলি সব লিখতে হবে, ঠিক আছে? সো আমরা একটু পড়ি, আস্তে আস্তে আমরা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? এই প্রক্রিয়ায় পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে। সো প্রত্যাবর্তন মানে বুঝো তো, আমি প্রথমে সাপোজ হচ্ছে কোথায় গেলাম, সাপোজ আমি এই যে এ থেকে বিতে গেলাম, কি বললাম? এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে গেলাম, ঠিক আছে? সো আমি এ থেকে যখন বিতে গেলাম, প্রত্যাবর্তন বলতে বোঝায় যে আমি পুনরায় আবার আগের জায়গায় আবর্তন করতে পারি কিনা, পুনরায় আবার আগের জায়গায় আসতে পারি কিনা। সো আমি যখন এ থেকে বিতে গেলাম, আমার বি থেকেও যদি আবার এতে সুন্দরভাবে চলে আসতে পারি, সুন্দর মানে কি স্বতঃস্ফূর্তভাবে যদি চলে আসতে পারি, তখন সেটাকে আমরা বলি কি বলতো? সেটাকে আমরা বলি হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। সেটাকে আমরা কি বলি বলতো? প্রত্যাবর্তী প্রক্রিয়া। খুব সুন্দর করে চলে আসতেছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো যেমন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি কি বলতো? সাপোজ আমরা বরফকে কি করতে পারি? গলায় ফেলতে পারি, ঠিক আছে? বরফকে যদি আমরা রেখে দিই, নর্মালি যদি আমরা রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে বরফটা গলে কি হয়েছে? পানিতে পরিণত হয়েছে। এখন আবার এটাকে যদি আমি ফ্রিজে রেখে দিই, সেটা কি বলতো? আবার পানি থেকে আবার বরফে পরিণত হবে না? সো এটাকে আমরা বলতে পারি প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাঝখানে আমরা যেটা দেখতে পাবো যে আমার যে পরিমাণ কাজ লাগছে যে এই বরফ থেকে পানিতে পরিণত করতে, আবার সেম পরিমাণ কাজই লাগবে পানি থেকে বরফে পরিণত হইতে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এরপর আমরা দেখো এখানে বলছে যে এই প্রক্রিয়ায় পরিবর্তনের হার বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, বিপরীতমুখী হয়ে কি প্রত্যাবর্তন করতে পারে না। একটা এক্সাম্পল দিই, ওকে দিই। দেখো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এরকম ঘর্ষণ করতে পারি, ঘর্ষণ তৈরি করতে পারি, তাই তো? ঘর্ষণ তৈরি করতে পারি, দেখো পারতেছি। এই ঘর্ষণের ফলে কি হচ্ছে? একটা তাপ উৎপন্ন হচ্ছে। এখন এই তাপটা কিসের কারণে হইতেছে? আমি যে যান্ত্রিক শক্তি প্রয়োগ করতেছি না, এই যান্ত্রিক শক্তি প্রয়োগের ফলে এখানে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। এখন এই যান্ত্রিক শক্তিটা তাপে রূপান্তর হয়েছে। এখন এই তাপটাকে কি আবার যান্ত্রিক শক্তি রূপান্তর করা যাবে? খুব ইজিলি রূপান্তর করা যাবে না, খুব ইজিলি রূপান্তর করা যাবে না। এই তাপটা তো উড়ে গেছে বা চলে গেছে, এর তাপটা আবার আমি ব্যাক করতে পারতেছি না, খুব ইজিলি আমি প্রত্যাবর্তন করাইতে পারতেছি না। তো এটাকে আমি তখন বলবো কি বলতো? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কোনো না কোনো ওয়েতে হয়তো বা করা যাইতে পারে, বাট এখন আমরা খুব সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে নিজে ওইটা তাপটা বা যান্ত্রিক শক্তির রূপান্তর হচ্ছে না। সো এটাকে আমরা তখন কি বলবো? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? ব্যাপারটা এই হচ্ছে কথা। এখানে দেখো তো, এই প্রক্রিয়ায় কার্যনির্বাহী যে বস্তু আছে সেটা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, খুব ইজিলি প্রাথমিক অবস্থায় আগের অবস্থায় ফিরে আসতে পারে, আর এখানে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে না। বলছে এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। এই প্রক্রিয়া কি বলতো? স্বতঃস্ফূর্ত নয়। দেখো এবার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আমাদেরকে যেটা বলছে যে এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয় কেন বলছে? দেখো তুমি নর্মালি চিন্তা করো তো, আমি যে এই যে বরফটাকে নর্মালি রাখলাম, বরফটা কি হয়েছে? গলে পানিতে পরিণত হয়েছে। এখন এই পানিটা কি নর্মালি রেখে দিলে কি পানিটা আসলে বরফে পরিণত হবে? না তো এটার জন্য আমার কি করতে হয়েছে? ফ্রিজে রাখতে হয়েছে। তো যখনই আমাদের ফ্রিজে রাখতে হয়েছে, তখন এটা স্বতঃস্ফূর্ত হয়েছে না, এটাকে আমার কিছু পরিমাণ কাজ করতে হয়েছে। তো যখনই কিছু পরিমাণ কাজ করতে হয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা স্বতঃস্ফূর্তভাবে সম্ভব না, অস্বতঃস্ফূর্ত, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের নর্মাল যে প্রক্রিয়াগুলো আছে, যেখানে আসলে কোনো ধরনের কাজ করি না, ঠিক আছে? অবশ্যই কাজ করা লাগবে, এটাকে আগের অবস্থানে ফিরে আসতে কাজ করা লাগবে, বাট আমরা নর্মালি কোনো ধরনের কাজ করি না। যেমন আমরা যেটা বলতেছি যে আমি যে ঘর্ষণ করলাম, ঘর্ষণ করার ফলে এটা যে তাপে পরিণত হয়েছে, এটা নর্মাল একটা প্রক্রিয়া না। তো এই প্রক্রিয়া দেখা যাচ্ছে যে এটা আসলে নর্মালি ওই তাপটা আবার কিসে পরিণত হয় না? যান্ত্রিক শক্তি রূপান্তর হয় না, ঠিক আছে? তখন এটাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ঠিক আছে? ওকে, ডান। তাহলে বলছে এই প্রক্রিয়া সিস্টেমে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। তাপগতীয় সাম্যাবস্থা মানে কি? প্রথমে যে পরিমাণ প্রেসার ছিল, প্রথমে যে পরিমাণ ভলিউম ছিল, প্রথমে যে পরিমাণ টেম্পারেচার ছিল, একটা থেকে আরেকটাতে গেছে। এ থেকে এতে সাপোজ হচ্ছে পিএ ছিল, ভলিউম ছিল ভিএ, টেম্পারেচার ছিল টিএ। এইখানে যাওয়ার পরে এটা হয়ে গেছে পিবি, ভলিউম হয়ে গেছে ভিবি, টেম্পারেচার হয়ে গেছে টিবি। আবার যখন এইখান থেকে যখন এইখানে ব্যাক করছে, তখন আমরা পাবো যে এইটাই পাবো, ঠিক আছে? এই তাপগতীয় যে রাশিগুলো আছে, সেম রাশিগুলোই পাবো। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে কথা। তাহলে এটাকে তখন আমরা কি বলবো? মানে বুঝছো তো, এ থেকে যখন বিতে গেছে, তখন আমাদের ভলিউমটা যেভাবে চেঞ্জ হয়েছে, প্রেশারটা যেভাবে চেঞ্জ হয়েছে, টেম্পারেচারটা যেভাবে চেঞ্জ হয়েছে, আবার ভি থেকে এতে আসলে দেখবো এতে আগে যেরকম ছিল সেম রকম পেয়ে যাবো। তখন এটাকে আমরা কি বলি? প্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে? সো নর্মালি প্রত্যাবর্তী প্রক্রিয়া দেখা যায় না বললেই চলে, কারণ আমার কিছু পরিমাণ কাজ করে এটাকে কি করতে হয়? অস্বতঃস্ফূর্তভাবে আসলে, মানে স্বতঃস্ফূর্ত যেগুলো আছে, যেগুলো নর্মালি হচ্ছে, ওইটা আসলে আগের অবস্থানে ফিরে আসে না। আমার কিছু পরিমাণ কাজ করে তখন এটাকে আবার কি করতে হয়? প্রত্যাবর্তী করতে হয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। বলছে এই প্রক্রিয়া, এই যে এসব জিনিস বলে দিচ্ছে, মোটামুটি আমরা এখান থেকে এই জিনিসটা বুঝে ফেলতাম, হালকা পাতলা একটু ধারণা পাও, কোনো প্যারা নেই, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের তাপগতীয় দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রটা আমাদের ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট।
দ্বিতীয় সূত্রটা আমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই দ্বিতীয় সূত্রটাকে অনেকজন বিজ্ঞানী অনেক রকমভাবে ব্যাখ্যা করছে। এটাকে কি বলছে বলতো, অনেকজন বিজ্ঞানী অনেক রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ক্লসিয়াস আছে, কার্নো আছে, তারপর হচ্ছে প্লাঙ্ক আছে, তারপর কেলভিন আছে। এই চারটা তোমরা একদম মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? সো আমি তোমাকে বলতেছি একদম মুখস্থ করে ফেলবা। তুমি যদি এটা কিছু নাও বোঝো তাও বেড়া নাই, তাও মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো প্রথমে যখন আমরা পড়তে যাব তখন মনে হবে যে না তিনজন মনে হয় তিন রকম কিছু বলতেছে। প্রথমে মনে হবে যে চারজন চার রকম কথা বলতেছে, ঠিক আছে? কেমন জানি মনে হচ্ছে না, মানে এটা আসলে কোনো কাজেই তো লাগতেছে না, মানে কেন বলতেছে আসলে। কোনো প্যারা নেই, প্রথমে একটু জেনে রাখো যে জিনিসটা আসলে কি বলছে। পরবর্তীতে যখন আমরা কার্নোর ইঞ্জিন পড়বো, তারপর রেফ্রিজারেটর পড়বো, তখন আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারবো যে আসলে এখানে কি বলছে, ঠিক আছে? তো প্রথমেই আমরা কি করি, জিনিসগুলোকে আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করি, যে বোঝার চেষ্টা করি যে আসলে আদৌ তারা কি বলছে। প্রথম কথা, আমাদের বিজ্ঞানী ক্লসিয়াস এসে বলছে যে কোনো যন্ত্রের পক্ষেই বাইরের জগতে পরিবর্তন সৃষ্টি ব্যতীত, কোনো পরিবর্তন ব্যতীত এর পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস থেকে, এখন আবর্তন মানে তো জানো না, কারণ আমরা তাপীয় ইঞ্জিন পড়ি নেই এখনো, ঠিক আছে? সো কোনো প্যারা নেই, বললাম তো আগে একটু জাস্ট আমি একটু জেনে রাখো। তো সেটা পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহ করে ওই তাপ উচ্চতর কোনো উৎসে চালনা করা সম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, তুমি এখন আমাকে একটা জিনিস বলো তো, এখানে সাপোজ এটা টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, না 0 ডিগ্রি সেলসিয়াস না, সাপোজ এটার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, এইটার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বুঝলাম? এখন তুমি আমাকে বলো তো, এখন আমি এই দুইটাকে যদি কানেক্ট করে দিই, তাহলে টেম্পারেচার তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এখন তাপ কোথা থেকে কোথায় যাবে বলো তো? তাপ কোথা থেকে কোথায় যাবে? নরমালি তাপ কোথা থেকে কোথায় যাবে? এই যে বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারের দিকে যাবে না? বেশি থেকে কম টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাবে, এটাই তো নরমালি হয়। সো আমাদেরকে এটাই বলছে, আমাদের ক্লসিয়াস এটাই বলছে, আমি যদি নরমালি ভাবে রাখি তাহলে তো দেখা যাবে যে বেশি থেকে কমের দিকে যাচ্ছে। তাহলে এমন কি কখনো সম্ভব হবে যে এই কম থেকে বেশির দিকে যাবে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ 100 ডিগ্রি সেলসিয়াসের দিকে যাবে? এখন কি কোনো সম্ভব হবে? না, এমন কখনো সম্ভব হবে না। এইটা সম্ভব হবে তখনই যখন আমি কিছু পরিমাণ কাজ করব, এইটার উপর কিছু পরিমাণ কাজ করব। এটা পরিমাণ কি বলতো? কিছু পরিমাণ কাজ করব। এটার পরিমাণ যদি আমি বাইরে থেকে কোনো পরিমাণ একটা প্রেসার দেই, বা বাইরে থেকে যদি কোনো পরিমাণ কাজ করি, তাহলে এই কাজের ফলে এইখান থেকে তাপটা আমি এখানে নিতে পারবো, ঠিক আছে? আমি যদি বাইরে থেকে কোনো ধরনের কাজ করি, তাহলে ওই কাজের ফলে আমি এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপ এখান থেকে ওখানে নিতে পারবো। এটাই আমাদেরকে বলেছে। এবার একটু পড়ো তো, এবার বুঝো কিনা দেখো তো, আমাদেরকে যেটা বলছে, কোনো যন্ত্রের পক্ষে বাইরের জগতে পরিবর্তন সৃষ্টি, দেখো বাইরের জগতে যদি পরিবর্তন সৃষ্টি না করতাম তাহলে কি করতে পারতাম? বাইরের জগতের সৃষ্টি যদি না করতাম তাহলে কি হইতো বলো? তাহলে যেটা হইতো যে আমাদের 100 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে যাইতো, ঠিক আছে? এখন যখন আমি বাইরের জগতে পরিবর্তন মানে আমি যখন বাইরে থেকে কাজ করতেছি, তাহলে আমাদের একটা পূর্ণ আবর্তনটা পড়ে যাও, সমস্যা নেই, মানে একটা আবর্তন মানে একটা কাজ করতেছি, একটা সাইকেল, ঠিক আছে? একটা সাইকেল। সো বলছে একটা তাপীয় উৎস থেকে, যে কোনো একটা তাপীয় উৎস সাপোজ হচ্ছে এটা থেকে আমি আসলে তাপ নিব, ওইখানে নিব, বলছে তাপ সংগ্রহ করে ওই তাপ উচ্চতর কোনো একটা বস্তু, এটা থেকে সংগ্রহ করে উচ্চতর কোনো বস্তু যেটা আসলে আরো গরম, সেটা কত 100 ডিগ্রি সেলসিয়াস, ওইখানে নেওয়া সম্ভব না। আসলেই তো কাজ করতে হচ্ছে, তো এটাই হচ্ছে কথা। বুঝছি ব্যাপারটা? দেখো বাকি সবাই আসলে সেম কথাগুলোই বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইখান থেকে আমি আসলে কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যে পরিমাণ সাপোজ হচ্ছে এটাতে কিছু পরিমাণ শক্তি আছে, সাপোজ তাপ আছে, সেটা হচ্ছে আমাদের Q1। এটার উপর আমি কি করছি? একটা কাজ করছি, কাজ মানে হচ্ছে W করছি। এই W করার কারণে এই Q1 থেকে কিছু পরিমাণ শক্তি কোথায় চলে যাবে? Q2 তে চলে যাবে, তাই না? Q2 তে চলে যাবে, এটাই তো বোঝা যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটাই হচ্ছে মোটামুটি আমাদের কথা। এটাই হচ্ছে কি বলতো আমাদের মোটামুটি কথা। এখন আমাদের কার্নো বিবৃতিতে কি বলছে? কার্নো বিবৃতিতে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ পুরোপুরি যান্ত্রিক শক্তি রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয়, ঠিক আছে? ও কি বলছে জানো? ও যেটা বলছে যে আমি সাপোজ কোনো একটা যন্ত্রে Q1 পরিমাণ তাপ দিলাম, এই Q1 পরিমাণ তাপ দিলে কি হবে জানো? সে কি করছে জানো? সে কিছু পরিমাণ তাপ বের করে দেয়, আর বাকিটুকু সে কি করে বলতো? কৃতকাজে রূপান্তর করে। কিছু পরিমাণ কি বলতো? কৃতকাজে রূপান্তর করে। মানে বুঝছো? মানে যেটা হইছে যে আমি যেমন যন্ত্রই বানাই না কেন, ওই যন্ত্রে যে পরিমাণ আমি শক্তি দিচ্ছি, Q1 পরিমাণ শক্তি দিচ্ছি, এই Q1 পরিমাণ শক্তির কিছু না কিছু ক্ষয় হবেই, কিছু না কিছু অপচয় হবে। তার মানে এখানে অপচয়টা কোথায়? এই অপচয়টা হচ্ছে আমাদের এই যে Q2 যেটা হইছে না, এটা হচ্ছে আমাদের কি বলতো? অপচয়। এটা কি বলতো? আমাদের অপচয়।
এটা কি আমাদের অপচয়। এখন এই Q1 থেকে Q2 যদি বাদ দিই, অপচয় এটা যে বাদ দিই, তাহলে ওইটাই পেয়ে যাবো আমাদের কি বলতো কৃতকাজ, যেটা আসলে আমাদের কাঙ্ক্ষিত কৃতকাজ। তো আমাদেরকে কারণ কি বলছে জানো, কারণ আমাদেরকে বলছে এই Q1 আর W কখনো সমান হইতে পারবে না, Q1 আর W কখনো সমান হইতে পারে না, কিছু না কিছু আসলে কি হয় আমাদের ক্ষয় হয়, বা কিছু না কিছু আমাদের কি হয়, আমাদের কিছু না কিছু হচ্ছে কি বলে এটাকে, কি বলা যায় যে কিছু না কিছু আমাদের আসলে এটা কেমন বলা যায়, অপচয় হয় আর কি, ঠিক আছে, কোথাও না কোথাও ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, এটাই। সো এইটাই দেখবা যে সেম জিনিসগুলোই আসলে ঘুরে ফিরে বলতেছে আর কি, মানে এইগুলোই আসলে একটু বুঝবা আর কি, পরে আগেই তাহলে আমরা পরে আস্তে আস্তে বুঝবা। দেখো প্ল্যাঙ্ক কি বলছে, প্ল্যাঙ্ক বলছে হচ্ছে এমন একটা ইঞ্জিনের পরিকল্পনা করা কখনোই সম্ভব না যে একটা পূর্ণ আবর্তনে কেবল একটি তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহ করে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত কোনো কাজই করতেছি না, কাজ করা ব্যতীত সংগৃহীত তাপে সবটুকুই কাজে রূপান্তর করা যাবে, ঠিক আছে। তাই আমরা দেখতে পাচ্ছি টোটালি সবগুলোর আসলে একটাই কথা, যে আমি যে পরিমাণ তাপ দিচ্ছি একটা উৎস থেকে যদি আমি তাপ নিতে থাকি, ওই তাপটাকে পুরাটাকে আমি কাজে রূপান্তর করতে পারবো না, ঠিক আছে। কেমনে বলো তো, দেখো এবার একটু বোঝার চেষ্টা করো। সাপোজ এটাকে দেখো, এইটা আর এইটা তো সেম, এইটা তো আর এটা তো সেম, কার্বন বিবৃত সেম, ঠিক আছে, কিন্তু এটা সেম মনে হইতেছে না, এটা কি সেম মনে হইতেছে না। দেখো কেন মনে হচ্ছে না, দেখো আমি কি করতেছি জানো, আমি হচ্ছে এইখান থেকে আমি তাপ নিব, এইটা থেকে আমি কি করবো, একটা তাপের উৎস, এটা হচ্ছে কি বলতো সোর্স, এটা থেকে কি বলতো এটা একটা সোর্স, এই সোর্স থেকে আমি কি করবো, এই সোর্সের টেম্পারেচার বলছে 100 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচার সোর্স কি বলতো 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখান থেকে কি করতে পারতেছি বলতো, একটা পূর্ণ আবর্তন কেবল একটি তাপীয় উৎস থেকে সংগ্রহ করতেছি, এই একটা তাপীয় উৎস যেটা আছে না, এই সোর্স থেকে আমি তাপ সংগ্রহ করতেছি, ভালো কথা বলছে, তাপ সংগ্রহিত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন করতেছি না, কোনো ধরনের কাজ করতেছি না, বলছে সংগ্রহিত তাপে সবটুকু কাজে রূপান্তর করা যাবে না, সবটুকু কাজে রূপান্তর করা যাবে না, কেন দেখো, এখন আমি কোনো একটা এখান থেকে আমি কোথাও এক জায়গায় হচ্ছে কি করব, তাপটা নিব, কোনো এক জায়গায় কোথাও তাপ নিব, এখন এইটার টেম্পারেচার সাপোজ হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 50 ডিগ্রি সেলসিয়াস, কিছু পরিমাণ তাপ নিলাম, কিছু পরিমাণ তাপ নেওয়ার পরে এটা হয়ে গেছে কত, এটা এই 100টা হয়ে গেছে কত জানো, এই 100টা হয়ে গেছে, কমে যাবে না টেম্পারেচার, কমে যাবে না, টেম্পারেচার কমে হয়ে যাবে 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর এইটা টেম্পারেচারটা বেড়ে হয়ে গেছে 70 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, হইলো, কিছু পরিমাণ তাপ নিছে। আচ্ছা এখন এরপরে এইটার টেম্পারেচারটা হয়ে গেছে 65 ডিগ্রি সেলসিয়াস, এইটার টেম্পারেচারটা হয়ে গেছে কত, না 65 না, এইটার টেম্পারেচার 80 থেকে হয়ে গেছে, সাপোজ হচ্ছে 80 থেকে হয়ে গেছে 75 ডিগ্রি সেলসিয়াস, কমে গেছে, তাই তো। আবার এটা তো তাপ নিছে, তাপ নেওয়ার কারণে এটা বেড়ে গেছে, এটা বেড়ে হয়ে গেছে হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, হইলো 75 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে বলো তো তাপের কোনো আদান প্রদান হবে কিনা, নর্মালি যদি কোনো ধরনের আমি পরিবর্তন না করি, তাহলে আমাদের কোনো ধরনের আসলে তাপের আদান প্রদান হবে কিনা, হবে না, ঠিক না। তার মানে আমি কোনো একটা তাপীয় উৎস, এই যে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল ওইটা থেকে আমি কি করতে পারতেছি না, সম্পূর্ণটা কিন্তু শক্তি আমি নিতে পারতেছি না। এই যে 75 ডিগ্রি সেলসিয়াস যখন দুইটা টেম্পারেচার যখন সেম হয়ে গেছে, তখন কিন্তু আর কোনো ধরনের আমি তাপের আদান প্রদান করতে পারতেছি না, কি স্বতঃস্ফূর্তভাবে তাপের আদান করতে পারতেছি না। তো যখনই আমি এই 75 হয়ে গেছে, তখন এই 75 থেকে এই উৎস যেটা আছে এই সোর্স থেকে যখন আমি এখানে আরো তাপ নিতে চাচ্ছি, কারণ 75 ডিগ্রি সেলসিয়াস মানে এখানে তো আরো তাপ আছে, এই উৎস থেকে যখন আরো তাপ নিতে চাবো, তখন আমার কিছু পরিমাণ আবার কাজ করতে হচ্ছে, ঠিক আছে। তো এই কাজ ছাড়া আমার সবটুকু তাপে রূপান্তর, এই তাপটা সবটুকু কাজে রূপান্তর করা যাবে না, এটা আমাদেরকে বলে দিচ্ছে। দেখো এবার মিল পাচ্ছ, প্রথমটার সাথে মিল পাইছো, আবার এটার সাথেও মিল পাইছো, শেষ, বুঝছি ব্যাপারটা। এই গেল মোটামুটি জিনিসপাতি। কেলভিন কি বলছে বলো তো, কেলভিন যেটা বলছে যে কেলভিন একটা কাইন্ড অফ হচ্ছে আমাদের রেফ্রিজারেটর মতো, একটু দেখো আমরা একটু পড়ি, বলছে কোনো একটা বস্তু উৎস হতে তাপ সংগ্রহ করার ফলে এর তাপমাত্রা পারিপার্শ্বিক বস্তুগুলা থেকে শীতলতম যে বস্তুর তাপমাত্রা অপেক্ষাও যদি কম হয়ে যায়, তখন তার থেকে যান্ত্রিক ব্যবস্থা ছাড়া তা হতে তাপ সংগ্রহ করে কাজ করা সম্ভব নয়, বুঝছি ব্যাপারটা। এটা আসলে ইজিলি বুঝে যাওয়ার কথা। দেখো আবার আমরা একটু পড়ি, বলছে কোনো বস্তু বা উৎস থেকে তাপ সংগ্রহ করার ফলে, আজান দিয়ে দিচ্ছে। সো আমি যখনই 6টা বাজে স্লট নিয়ে আসলে যখন ক্লাস নেওয়া শুরু করি না, তখনই দেখা যায় যে আজান দিয়ে দেয়। সো যাই হোক, সো একটা আজানের কারণে একটা ছোট একটা ব্রেক নিতে হবে, আসলে কিছু করার নেই, কারণ আজানের কারণে তোমরা আসলে শুনতে পাবা না, প্লাস হচ্ছে এটা আসলে মানে জায়জও হবে না আর কি, ঠিক আছে। সো আমি একটু ভিডিওটা পজ করে আসলে আমি নিজেও নামাজটা পড়ে এসে বাকি ক্লাসটুকু আমরা শেষ করবো না, এর মাঝখানে তোমরা এই পার্টটুকু একটু দেখো যে সবগুলো মিলে কিনা, ঠিক আছে। তো চলো আমরা একটু ভিডিওটা একটু পজ করে নেই। আচ্ছা, সো আমরা নামাজের ব্রেকের পর চলে আসলাম। সো আমরা লাস্টে কেলভিনের বিবৃতি পড়ছি, বলো কি বলছে। কোনো বস্তু বা উৎস হতে যদি তাপ সংগ্রহ করার ফলে যদি তার তাপমাত্রা পারিপার্শ্বিক যে বস্তুটা, ওই সেম জিনিস দেখো, এখানে আমি কোনো একটা উৎস আছে বা কোনো একটা বস্তু আছে, এটা থেকে আমি তাপ সংগ্রহ করতেছি। এখন সংগ্রহ করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাইরে যে পারিপার্শ্বিক বা বাইরের যে বস্তুগুলো আছে ওগুলার মধ্যে যে শীতলতম বস্তু আছে,
বুঝছো? ওইটার থেকে শীতলতম বস্তু সাপোজ এখানে একটা বস্তু আছে যেটা আসলে 75°C হয়ে গেছে, একদম শীতল হয়ে গেছে, ঠিক আছে? ওই বস্তুর তাপমাত্রা অপেক্ষা এটা কম হয়ে যায়। সাপোজ এটা কি হয়ে গেল, আরো কমাইতে কমাইতে এমন হয়ে গেছে যে এটা টেম্পারেচার হয়ে গেছে 70, বলো এবার হয়ে গেছে 70। এবার 70 থেকে আমি এখানে নিতে পারবো কিনা বলো, এটাই বলছে। অপেক্ষক কম হয় তখন আর কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যেই তা হতে তাপ সংগ্রহ করে কাজ করা সম্ভব নয়, ঠিক আছে? আর কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যেই তা হতে তাপ সংগ্রহ করা সম্ভব নয়, মোটামুটি বলা যায় একটা বাইরে থেকে একটা কাজ করতে হবে, এই হচ্ছে কথা। তাহলে 70 থেকে আবার 75 নিতে পারবো, নর্মালি নিতে পারার কথা না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কেলভিনের বিবৃতি। মোটামুটি আমরা 4টা বিবৃতি মুখস্থ করে ফেলবো, একদম ঠাডা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? ওকে, ডান। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী কেলভিন যে আছে না, বিজ্ঞানী কেলভিনের আমরা একটা ইঞ্জিন তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? সো এই ইঞ্জিনের মাঝখানে আমরা কিছু পরিমাণ কাজও করব, তারপর কিছু পরিমাণ কাজের মাধ্যমে আসলে আমরা বলা যায় যে আমরা মোটামুটি একটা সিস্টেম নিয়ে কাজ করব। ওই সিস্টেমে অবশ্যই আইডিয়াল গ্যাস থাকবে, আদর্শ গ্যাস থাকবে, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে আমরা কার্নোট একটা ইঞ্জিন আবিষ্কার করার চেষ্টা করছিল, একটা কল্পনা করছিল। সো ওই ইঞ্জিনটা আসলে কি কাজ করে কিনা, ওটা কি আদৌ সম্ভব কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসলে আমরা পরবর্তীতে দেখবো যে এই কার্নোট ইঞ্জিনটা আসলে মানে পসিবল না, ঠিক আছে? মানে বলা যায় যে এটা একটা কাল্পনিক জিনিসপাতি, এটা আসলে আমাদের বাস্তব জগতে সম্ভব না। তাহলে এটা কেন, তার মানে আমরা পড়তেছি কারণ এটাকে আমরা ধরো একটা জিনিসের তো রেফারেন্স পয়েন্ট লাগে নাকি, যে রেফারেন্স ফ্রেম লাগে, যে এইটার সাপেক্ষে আমরা সবকিছু ইঞ্জিনকে তুলনা করবো। কার্নোট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যেটা একদম আইডিয়াল কেসের, ওই ইঞ্জিনটার সাপেক্ষে আমরা বাকি সবগুলো ইঞ্জিনকে আসলে তুলনা করি আর কি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, শেষ। দেখো এখানে আমাদের কি লাগতেছে, এখানে আমাদের এরকম একটা সিলিন্ডার লাগতেছে, এখানে আমরা কিছু পরিমাণ কার্যকরী পদার্থ নিছি। কার্যকরী পদার্থ বলতে আমরা কি বুঝি? কার্যকরী পদার্থ বলতে এখানে একটা সিস্টেম বোঝাচ্ছি। সিস্টেম বলতে এখানে আমরা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস নিছি, ঠিক আছে? এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা কি করে উপরে উঠে নিচে নামে, তাই তো? তো যখন পিস্টনটা উপরে উঠে তখন আসলে এই গ্যাসটার ভলিউমটা বাড়ে, ভলিউম বাড়লে প্রেশার কমে, এমনই তো জানি। তারপর এই পিস্টনটা যদি নিচের দিকে একটু চাপ দিই, নিচের দিকে চাপ দিলে আমরা দেখতে পাবো প্রেশার বাড়তেছে, তখন দেখতে পাবো যে এটা ভলিউম যেটা আছে সেটা কমে গেছে, চেপটা হয়ে গেছে, তাই তো? এই মোটামুটি জিনিসপাতি এগুলো আমরা মোটামুটি জানি। আরো কিছু জিনিস নিব, এখানে একটা জিনিস নিব, সেটা হচ্ছে আমাদের তাপ উৎস নিব। কি নিব বলতো? তাপ উৎস নিব, ঠিক আছে? সো তাপ উৎস নিব, বা এটাকে আমরা তাপাধার বলতে পারি। আর এটা নিতে পারি আমরা তাপ গ্রাহক, আর এটা নিতে পারি কি বলতো? তাপ গ্রাহক, যে তাপটা কি করবে? গ্রহণ করে নিবে, ঠিক আছে? আর আরেকটা নিব হচ্ছে আমরা পাটাতন। পাটাতন মানে কি? এটা হচ্ছে একটা অন্তরক পদার্থ। পাটাতন মানে কি বলতো? এটা হচ্ছে আমাদের ইনসুলেটর বা অন্তরক পদার্থ, ইনসুলেটর বা অন্তরক পদার্থ হিসেবে কাজ করে। ইনসুলেটর বা অন্তরক পদার্থ মানে এটার মধ্যে দিয়ে কোনো ধরনের তাপ যায়ও না, আসেও না। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, এখন এই যে আমরা তাপ উৎস তাপ গ্রাহক যে নিচ্ছি, এখানে আসলে আমরা যেটা বললাম যে এটা কাল্পনিক জিনিসপাতি, এখানে তিনটা জিনিস আমরা আসলে একটু কনসিডার করে নিব। এক নাম্বার কনসিডার করব যে এইটা আসলে আমাদের একটা আদর্শ গ্যাস, বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আদর্শ গ্যাস আসলে এক্সিস্ট করে, কি করতেও পারে, নাও করতে পারে, বাট নর্মালি আমাদের যেসব গ্যাস দেখি ওগুলো আসলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না কিন্তু, ঠিক আছে? সো আদর্শ গ্যাসের ন্যায় কখন আচরণ করে, এটা আসলে আমরা ওই যে ছোটবেলায় ফার্স্ট পেপারে পড়ছিলাম, ঠিক আছে? ফার্স্ট পেপারে আমরা দেখছিলাম যে নর্মালি কোনো একটা গ্যাসের যদি উচ্চ তাপমাত্রা দিয়ে দেই এবং হচ্ছে নিম্ন চাপ দিয়ে দেই, তখন সেটা আসলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, ঠিক আছে? তো যেটা হোক, এটা আমরা কাল্পনিক নিচ্ছি যে একটা আদর্শ গ্যাস নিব আমরা। আর এইখানে আমরা একটা মাথায় রাখবো, যখন আমরা তাপ উৎস নিচ্ছি, ওই তাপ উৎসটা একটা আইডিয়াল তাপ উৎসটা কি বলতো? একটা আইডিয়াল, যেটাকে আমরা বলবো সাপোজ হচ্ছে T1 টেম্পারেচার। এখন তুমি চিন্তা করো তো, এখান থেকে যদি আমরা কিছু পরিমাণ তাপ নিয়ে নিই, এটা তাপ কি কমতেছে? এটা তাপ যদি কমে তাহলে টেম্পারেচার কমার কথা না, বাট না, এখানে আমি ধরে নিব এটা এমন একটা উৎস, এটা আইডিয়াল একটা সোর্স, যেটা থেকে আমি যতই তাপ নেই না কেন, যতই তাপ দেই না কেন, নর্মালি তো নিব তার থেকে, যতই তাপ নেই না কেন এটা টেম্পারেচার সেম থাকবে, টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার T1 থাকবে। বুঝছো ব্যাপারটা? সো এটা একটা আইডিয়াল, এটা এত বড় যে এখান থেকে আসলে আমি যতই নেই না কেন, এই সোর্সটা এত আইডিয়াল যে এখান থেকে আমি যত তাপই নেই না কেন এটা টেম্পারেচার সেম T1 থাকবে। আচ্ছা, তো সেম গোস টু আমাদের তাপ গ্রাহক, যে কি করবে? তাপ গ্রহণ করবে। সো এখানে আমি যত ধরনের তাপ দেই না কেন, যতই তাপ দেই না কেন, তার টেম্পারেচার মান সেম থাকবে, সেটা হচ্ছে আমাদের T2, ঠিক আছে? সো তিনটা জিনিস আমরা কনসিডার করে নিলাম, ঠিক আছে? এবার ধাপে ধাপে আমরা জিনিসগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো ধাপে ধাপে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। সো দেখে একটু কঠিন মনে হচ্ছে না? খুবই বিদঘুটে একটা জিনিস দেওয়া আছে। সো এই জিনিসটা দেখবা যে সামনে যখন পড়তে যাবা তখন এই চিত্রটা দেখবা, কমন একটা চিত্র এখানে দেখবাই, ঠিক আছে? সো এই চিত্রটা আমরা আস্তে আস্তে ফর্ম করার চেষ্টা করব। কি করব? এই চিত্রটা আমরা আস্তে আস্তে ফর্ম করার চেষ্টা করব। সো দেখো, সো আমরা এইখানে আমরা কি করব? আমরা এখানে একটু আলাদা করে একটু বুঝাবো এটাকে। কি করব? আলাদা করে একটু বুঝাবো। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা স্লাইড নিয়ে নিলাম, আলাদা একটা স্লাইড নিয়ে নিলাম। সো এখানে লিখে ফেলো কার্নোট চক্র। এখানে কি বলতো? কার্নোট চক্র। সো লিখে ফেলো কার্নোট চক্র।
কার্নোচক্র। এই কার্নোচক্র আসলে আমাদের 4টা ভাগে ভাগ করা যায়। এই কার্নোচক্রকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারি। সো এই 4টা ভাগে আমরা আস্তে আস্তে দেখব, প্যারা নাই, কোনো প্যারা নাই। সো প্রথমে আমরা কি করব, পরে কি করব, এইটা আমরা একটু একটু দেখব, ঠিক আছে? সো প্রথমে আগে আমরা একটু বস্তুগুলোকে এঁকে ফেলি। সো এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, এই হচ্ছে আমার একটা সিস্টেম, এটার উপর একটা পিস্টন আছে যেটাকে কি করতে পারি আমরা উপরে উঠানামা করাইতে পারি, তাই তো? হ্যাঁ। সো এই পিস্টন, এই গেল জিনিসপাতি, এটা বুঝছি আমরা। এটাকে পিস্টনটাকে আমরা উঠানামা করতে পারি। সো এখানে আমরা কিছু পরিমাণ কি নিব, আইডিয়াল গ্যাস নিব, আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস নিলাম, ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপর আমরা কি নিলাম, আমরা এইখানে কিছু নিলাম, হচ্ছে এটাকে আমরা ধরো লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি বলতো, তাপ উৎস। এটাকে আমরা কি বলতে পারি, তাপ উৎস বা তাপাধার, এটাকে আমরা বলি তাপ উৎস, ঠিক আছে? সো এটা টেম্পারেচার অলওয়েজ কি থাকবে, এটা টেম্পারেচার অলওয়েজ সেম থাকবে, যেটা আসলে আমাদের T1ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এইটাকে এইখানে আমরা এখানে একটা নেব, হচ্ছে আমাদের ইনসুলেটর বা অন্তরক, অন্তরক, ঠিক আছে? অন্তরক এইটার কি ধরনের, এটা কোনো ধরনের তাপ দেয়ও না, তাপ নেয়ও না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা শীতল বস্তু নিব। কি নিব? একটা শীতল বস্তু। শীতল বস্তুটা হচ্ছে আমাদের এইটা। শীতল বস্তুটা বলতো এইটা। এই শীতল বস্তুটা আমরা কি করবো বলতো, এই শীতল বস্তুটা আমরা মাথায় রাখবো, এটাকে আমরা কি বলবো, শীতল যেহেতু বস্তু, শীতল যেহেতু বস্তু, তাহলে সে কি করবে, তাপ দিবে না নিবে, তাপ নিয়ে নিবে। তাহলে এটাকে আমরা বলি কি, তাপ গ্রাহক। এটাকে আমরা কি বলি, তাপ গ্রাহক, যে তাপ গ্রহণ করে, এটা হচ্ছে কি বলতো, তাপ গ্রাহক। এই তাপ গ্রাহকের টেম্পারেচারটা কি জানো? এই তাপ গ্রাহকের টেম্পারেচারটাকে আমি ধরলাম হচ্ছে T2। এখন তুমি বুঝতে পারতেছো T1 বড় না T2 বড় বলো তো? অবশ্যই T1 বড়, কারণ T1 কি দিচ্ছে, তাপ দিচ্ছে। T1টা কি টেম্পারেচার বেশি হবে না, কারণ সে কি তাপ দিচ্ছে, এই কারণে তার টেম্পারেচার বেশি। আর এই তাপ গ্রহণ করবে, এই কারণে তার টেম্পারেচার কম দেখে সে কি করবে, তাপ গ্রহণ করতে পারে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের T1টা অবশ্যই বড় হবে। T1টা কি হবে বলতো, T2 থেকে অবশ্যই বড় হবে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, বুঝতে পারলাম এখান থেকে। আচ্ছা, এখন আমরা কি করব জানো, এখানে আমরা কয়েকটা প্রসেস না, মোটামুটি আমরা 4টা প্রসেস করব, 4টা প্রসেস, ঠিক আছে? 4টা প্রসেসের মধ্যে আমরা প্রথমে কি করব জানো, প্রথমেই আমরা এই যে আমরা যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, এই সিস্টেমটা দেখতে পাচ্ছি না, এই সিস্টেমটাকে আমরা প্রথমে কোথায় নিব জানো, প্রথমে এই তাপ উৎসের মধ্যে রাখবো। প্রথমে কোথায় রাখবো জানো, এই তাপ উৎসের মধ্যে রাখবো, ঠিক আছে? তাপ উৎসের মধ্যে রাখলাম। এরপরে আমরা কি করবো জানো, এই তাপ উৎস থেকে আমরা এরপরে অন্তরকে রাখবো। কোথায় রাখবো বলতো, অন্তরকে রাখবো। আচ্ছা, এই অন্তরক থেকে আমরা কি করবো জানো, এরপর আমরা তাপ গ্রাহকে রাখবো, ঠিক আছে? এই তাপ গ্রাহকে রাখার পরে আবার পরে কি করবো জানো, আবার অন্তরকে রাখবো। তাহলে কয়টা প্রসেস হলো, 4টা প্রসেস। প্রথমে এটাতে, পর এটাতে, পর এটাতে, এরপর আবার অন্তরকে রাখবো। কয়টা প্রসেস, 4টা প্রসেস। বুঝলাম? বুঝছি তো? আচ্ছা, তাহলে এই প্রসেসটাই কি করবো, আমরা রিপিট করার চেষ্টা করব। এই প্রসেসটা যদি আমরা রিপিট করে ফেলি, তাহলে দেখতে পাবো আমাদের কিছু কিছু জিনিস আসলে আমাদের পরিবর্তন হচ্ছে, কিছু কিছু জিনিস আসলে আমাদের কি হচ্ছে, মোটামুটি আসলে চেঞ্জ হচ্ছে আর কি। সো প্রথমে আমরা একটা কাজ করি, যে এটাকে আমরা কিসে রাখবো বলতো, তাপ উৎসের মধ্যে রাখবো। সো তাপ উৎসের মধ্যে যদি রাখি, তাহলে আমাদের কি হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সো লিখে ফেলো। এটাকে আমরা বলবো প্রসেস নাম্বার 1। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রসেস নাম্বার 1। লিখো। সো লিখো প্রসেস 1। প্রসেস 1, ঠিক আছে? আচ্ছা, এই তো। সো প্রসেস 1-এ আমরা কি দেখতে পাচ্ছি বলতো, প্রসেস 1-এ আমরা যদি এখান থেকে যদি দেখি, তাহলে প্রসেস 1-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এই একটা যেই সিস্টেম আছে, এই সিস্টেমটাকে আমি কোথায় রাখছি বলতো, এই সিস্টেমটাকে আমি এখানে রাখছি, তাই তো? এই সিস্টেমটাকে আমি এখানে রাখছি, ঠিক আছে? আচ্ছা, এই সিস্টেমটাকে যদি আমি এখানে রাখি, তাহলে এটা কি করে বলতো, যেহেতু এটা তাপ উৎস, এটা টেম্পারেচার বেশি, তাহলে যেহেতু এটা তাপ উৎস এটা টেম্পারেচার বেশি, তাহলে এইখান থেকে তাপ কোথায় চলে যাবে বলতো, এখান থেকে তাপ আস্তে আস্তে এটার মধ্যে যাওয়া শুরু করবে। এখান থেকে তাপ কোথায় যাওয়া শুরু করবে, এখানে যাওয়া শুরু করবে। আচ্ছা, কতক্ষণ যাবে বলো, কতক্ষণ যাবে? যতক্ষণ পর্যন্ত না এটার টেম্পারেচার আর এটার টেম্পারেচার সেম হয়ে যায়। তুমি বলো, এটা টেম্পারেচার কি কমবে, এটা টেম্পারেচার কি কমবে না তো? তার মানে আমরা ধরে নিয়েছি এটা আইডিয়াল কেস। আইডিয়াল হচ্ছে একটা উৎস, আইডিয়াল একটা সোর্স, এই কারণে এটা তাপের যে টেম্পারেচারটা, সেটা টেম্পারেচারটা কমবে না। যতই আমি তাপ নিয়ে ফেলি না, এটা টেম্পারেচার কমবে না, T1ই থাকবে। তাহলে এটা টেম্পারেচার বাড়বে, তাই তো? এটা টেম্পারেচার বাড়তে বাড়তে কত হয়ে যাবে বলতো, T1 হয়ে যাবে। যখনই টেম্পারেচার T1 হয়ে গেছে, এরপরে কিন্তু কোনো ধরনের তাপের আদান প্রদান হচ্ছে না। তার মানে আমরা দেখতে পাবো একটা পয়েন্টে এটা টেম্পারেচার T1 হয়ে যাবে, অ্যান্ড সারাক্ষণ T1ই থাকবে। এটা টেম্পারেচার কি T1ই থাকবে সারাক্ষণ।
বুঝছি ব্যাপারটা? কিছু পয়েন্ট পরে এটা টেম্পারেচার T1ই থাকবে। সো সারাক্ষণ যদি একটা টেম্পারেচার বজায় থাকে সেটাকে আমরা কি প্রক্রিয়া বলি? টেম্পারেচার যদি অলওয়েজ সেম থাকে সেটাকে আমরা কি বলি? সমুষ্ণ প্রক্রিয়া বলি না? তাহলে আমরা প্রসেস 1 যেটা আছে এই প্রসেস 1টাকে আমরা কি বলবো জানো? এই প্রসেস 1টাকে আমরা বলবো হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়া। সো এই যে আমরা 4টা প্রক্রিয়া করতেছি, 4টা প্রক্রিয়া বা 4টা প্রসেস ফলো করতেছি, এই 4টা প্রসেসকে আমরা বলি, এক একটা প্রসেসকে আলাদা আলাদাভাবে কার্যচক্র বলি। আলাদা একটা প্রসেসকে আমরা কি বলি? কার্যচক্র বলি, ঠিক আছে? সো আমাদের এই যে প্রসেস 1 যেটা আছে এইটা একটা চক্র, ঠিক আছে? এইটা একটা চক্র, তাহলে এটাকে বলতে আমরা চক্র নাম্বার 1। এটাকে আমরা কি বলতে পারি? চক্র নাম্বার 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি বলতো? সমউষ্ণ প্রক্রিয়া। কি বলতো এটা? সমউষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো তো সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যা ফার্স্ট ল যেটা ছিল সেটা কি ছিল বলতো? ফার্স্ট ল ছিল আমাদের ডিকিউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের ডিইউ প্লাস পিডিভি, তাই না? ডিকিউ ইজ ইকুয়াল টু ছিল কি বলতো? ডিইউ প্লাস পিডিভি। এখন আমরা যেহেতু বলছি যে আমি টেম্পারেচারটাকে আর চেঞ্জ করতেছি না, T1ই আছে, অলওয়েজ T1ই থাকলো, তাহলে আমাদের কি বলতে পারি? এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, এই যে 0, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে না, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারি। সো অভ্যন্তরীণ শক্তি যদি আমরা পরিবর্তন না করি, অভ্যন্তরীণ শক্তি যদি পরিবর্তন না করি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি পিডিভি, ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? পিডিভি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তুমি এখন আমাকে বলো তো, আমি যখন এখানে এটাকে রাখছি, তাহলে এইটার টেম্পারেচার T1 বজায় রাখার জন্য সে কি করছে বলতো? এখানে তাপ নিছে না? তাপ দিছে না? তাপ নিছে না? সিস্টেমটা কি করছে? তাপ নিছে। তাহলে সিস্টেমটা যখন আমাদের তাপ নিছে, সিস্টেমটা যখন তাপ নিছে, তাহলে এটাকে আমরা বললাম যে সাপোজ হচ্ছে Q1 পরিমাণ তাপ নিছে, সিস্টেমটা কি পরিমাণ তাপ নিছে? Q1 পরিমাণ তাপ নিছে। তাহলে Q1 পরিমাণ যদি তাপ নেয়, তাহলে আমাদের ডিকিউ যেটা আছে, তাপের পরিবর্তন যেটা আছে, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? বলো, এই যে ডিকিউটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ নর্মালি আমরা জানি, সাপোজ আমরা চিন্তা করি যে ডিকিউ মানে কি বলতো? ডিকিউ মানে হচ্ছে আমাদের Q2 মাইনাস Q1, Q2 মাইনাস কি বলতো? Q1। তাহলে Q2 মাইনাস Q1 মানে কি? Q2 মানে হচ্ছে পরে তাপ নেওয়ার পরে, তাপ নেওয়ার পরে কতটুকু তাপ আছে সেটা হচ্ছে আমাদের Q2, আর Q1 হচ্ছে আগে কতটুকু তাপ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু পরিমাণ তাপ নিছে, নিলে কি Q2 বড় হবে? তাহলে Q2 যদি বড় হয়, তাহলে Q1 থেকে Q1 ছোট হবে, তাহলে এটা হবে কি বলতো? আমাদের পজিটিভ। সো নর্মালি মাথায় রাখবা, কোনো জিনিস যদি বাড়ে, পরিবর্তন যদি বাড়ে, তাহলে আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে পরিবর্তনটা পজিটিভ হবে, ঠিক আছে? তাহলে আমাদের বলো, এটা আমরা আগেও দেখছিলাম যে সিস্টেম যদি তাপ নেয়, সেখানে আমাদের ডিকিউ কি হয়? পজিটিভ হয়। ডিকিউ কি হয়? পজিটিভ হয়, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের তাপ বাড়তেছে, তাহলে আমাদের এই পার্টটুকু হচ্ছে পজিটিভ, এই পার্টটুকু কি বলে? পজিটিভ। কিউ বাড়তেছে, ঠিক আছে? তাপটা বাড়তেছে, তাপ গ্রহণ করছে, তাহলে এই যে তাপ গ্রহণ করছে সেই তাপটাকে আমরা ধরলাম হচ্ছে এটা Q1 পরিমাণ তাপ নিছে, Q1 পরিমাণ তাপ নিছে। এই Q1ই কিন্তু আসলে আমাদের ডিকিউ, মাথা রাখবা, এটাই কিন্তু তাপ নিছে, ডিকিউ পরিমাণ, এই ডিকিউ মানে হচ্ছে আমাদের Q1 পরিমাণ তাপ নিছে, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো, তাহলে এটা পজিটিভ। কারণ এটা যদি পজিটিভ হয়, একটা সমীকরণের এ পাশে পজিটিভ হলে ওই পাশে পজিটিভ হবে না? সমীকরণ মানে কি? সমান। তাহলে সমান হইলে এটা এ পাশে পজিটিভ হলে ওই পাশেও পজিটিভ হবে না? ওই পাশেও পজিটিভ হবে। তাহলে প্রেশার তো কনস্ট্যান্ট, প্রেশার তো আমি খুব একটা চেঞ্জ করতেছি না, তাহলে চেঞ্জ হচ্ছে কি বলতো? ডিভি, ডিভি চেঞ্জ হচ্ছে। তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে আমাদের এই পার্টটুকুও কি বলতো? পজিটিভ হইতে বাধ্য। এই পার্টটুকুও কি বলতো? পজিটিভ হইতে বাধ্য। তো এই পার্টটুকু যদি পজিটিভ হইতে বাধ্য হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি? ডিভি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? V2 মাইনাস V1, V2 মাইনাস V1, V2 মাইনাস V1। তো এই পার্টটুকু যদি পজিটিভ হয়, এই পার্টটুকু যদি পজিটিভ হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? V2টা অবশ্যই বড় V1 থেকে, V2টা অবশ্যই বড় V1 থেকে। বা এমনিও বলতে পারি ডিভি যেহেতু পজিটিভ, তাহলে আমাদের আয়তনটা বাড়তেছে, ভলিউমটা বাড়তেছে। ডিবি যেহেতু পজিটিভ, ডিবি মানে হচ্ছে V2 মাইনাস V1, যেহেতু এটা পজিটিভ, তার মানে অবশ্যই V2টা অবশ্যই বড় হবে, V2টা V1 থেকে বড় হবে। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখো তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি যে তাপ যেটা আছে, তাপটা অবশ্যই বাড়তেছে। আমি যদি ভি এর কথা চিন্তা করি, ভেলোসিটি সরি ভলিউম যদি চিন্তা করি, তাহলে ভলিউমটা বাড়তেছে। তাহলে ভলিউম যদি বাড়ে, তাহলে প্রেশার কমবে না? ভলিউম যদি বাড়ে, প্রেশার কমবে না? কারণ সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। বা এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু 1/v। ভলিউম যদি বাড়ে, তাহলে প্রেশার কমবে। তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি কিনা বলতো? এখানে দেখতে পাচ্ছি ডিকিউ পজিটিভ, কারণ আসলে কি বলতো? ডিকিউ পজিটিভ মানে কি? কিউ হচ্ছে বাড়তেছে, তাপ হচ্ছে বাড়তেছে, তাপ কিছু পরিমাণ নিচ্ছে। ভলিউমটা পজিটিভ, কারণ কি বলতো? এই যে এটা যেহেতু পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝো। তাহলে ভলিউম বাড়তেছে, ভলিউম বাড়লে প্রেশার কমবে। আর টেম্পারেচারটা কি বলতো? টিটা কি বলতো? টিটা কনস্ট্যান্ট, টি তো চেঞ্জ হচ্ছে না, টি কনস্ট্যান্ট। বুঝছি? টি কনস্ট্যান্ট, ঠিক আছে? বুঝে নিছি? ওকে, শেষ।
তো এইখানে আমরা একটা কাজ করব যে সবগুলো প্রসেস মিলে আমরা কি করব, একটু গ্রাফটা একটু আঁকার চেষ্টা করব। সবগুলো প্রসেস মিলে আমরা একটু গ্রাফটা আঁকার চেষ্টা করব। সো আমরা গ্রাফটা এখানে এঁকে ফেলি, ঠিক আছে? আমরা গ্রাফটা একটু এখানে আঁকবো। সো এই হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে? সো এই গ্রাফের মাঝখানে আমি যদি চিন্তা করি তাহলে আমাদের এই বরাবর থাকবে সাপোজ হচ্ছে আমাদের ভলিউম, এই বরাবর থাকবে আমাদের পি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাকে এটা বলো তো, এখানে আমাদের সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের পিভি যেটা আছে, পিভি এর গ্রাফ কেমন হয়? পিভি এর গ্রাফ কেমন হয় বলো? আয়তাকার অধিবৃত্ত হয় না? দেখো আয়তাকার অধিবৃত্ত। সো আমি একটু আঁকবো আয়তাকার অধিবৃত্ত, সেটা হচ্ছে আমাদের এইরকম কিছু একটা, ঠিক আছে? সো এইটা আঁকলাম হচ্ছে এইরকম কিছু একটা, হইল কি? আচ্ছা হইলো আর কি, বুঝছো? বুঝে নিবা। তাহলে এইখানে প্রথমে ছিল, সাপোজ প্রথমে যেটা ছিল এই পয়েন্টে ছিল, যেখানে সাপোজ আমাদের প্রেশার ছিল আমাদের P1, ভলিউম ছিল V1, আর হচ্ছে টেম্পারেচার ছিল হচ্ছে আমাদের T1, ঠিক আছে? এই যে যখন সেকেন্ড পয়েন্টে আসছে, মানে বুঝছো তো, এই প্রক্রিয়াটা যেটা আছে, এই যে সমস্ত প্রক্রিয়াটা পুরোটা শেষ হয়ে গেছে। তো সমস্ত প্রক্রিয়া যখন শেষ হয়ে গেছে তখন আমরা যেটা দেখতে পাবো তার হচ্ছে প্রেশারটা হয়ে গেছে কত, P2, ভলিউমটা হয়ে গেছে V2। টেম্পারেচারটা কি হবে বলতো? টেম্পারেচারটা কি হবে? টেম্পারেচারটা কি চেঞ্জ হবে? না, আমি তো সমুষ্ণ প্রক্রিয়া দিচ্ছি। সমুষ্ণ প্রক্রিয়া মানে কি? টেম্পারেচার সেম থাকবে। তাহলে এখানে হয়ে যাবে টেম্পারেচার T1, টেম্পারেচার কি হয়ে যাবে? T1 হয়ে গেল। বুঝছি ব্যাপারটা? দেখো এই জিনিসটা বুঝছি কিনা। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেশারটা কিন্তু কমতেছে। এই যে দেখো P1 থেকে P2 নিচের দিকে না, P1 থেকে P2 নিচের দিকে, তাহলে প্রেশার কমতেছে। দেখো আমি এটাই আলোচনা করলাম যে প্রেশার কমবে। দেখো ভলিউমটা কি হয়েছে? ভলিউমটা বাড়ছে। যে V1 থেকে V2 বড় না, যে V1 হচ্ছে এইটা, V2 হচ্ছে এইটা, তাহলে V2 বড় না, তাহলে আমাদের কি ভলিউমটা বাড়ছে। এই যে দেখো এখানে বলছি ভলিউম বাড়বে, এই যে ভলিউম বাড়বে, মিলছে তো? আচ্ছা শেষ। তাহলে এটা মোটামুটি আমাদের একটা চক্র শেষ। এই একটা চক্র এখানে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সমুষ্ণ প্রক্রিয়া। এখানে কি বলতে পারি? এটাকে আমরা বলতে সমুষ্ণ প্রক্রিয়া। এই সমুষ্ণ প্রক্রিয়ায় আমাদের কিছু পরিমাণ তাপ নিছে, তাই তো? তাপ নিছে, এই যে একটা তাপ নিছে, এই তাপটাকে আমরা বলবো হচ্ছে সাপোজ হচ্ছে Q1 পরিমাণ সে তাপ গ্রহণ করছে। সমুষ্ণ প্রক্রিয়ায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে, এটা আমরা এখানে আলোচনা করলাম, ঠিক আছে? ডিকিউ মানে কি? তাপের পরিবর্তন মানে কি? কতটুকু নিছে সেটাকে আমরা বললাম Q1। এটা আপনি রেখে দিলাম। আচ্ছা, বুঝছি ব্যাপারটা? এরপরে আমরা চলে যাব সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রসেস নাম্বার 2। ঠিক আছে? সো আমরা লিখি প্রসেস 2, ঠিক আছে? সো প্রসেস 2 তে আমরা কি করব বলো তো? প্রসেস 2 তে আমরা যেটা করব, এই যে আমরা যে একটা পাটাতন দেখতে পাচ্ছি, এই যে এটাকে আমরা নিয়ে যাব কোথায় বলো তো? এটাকে আমরা নিয়ে যাব এই জায়গায়, এই যে অন্তরকের মধ্যে নিয়ে যাব। আচ্ছা, অন্তরকের মধ্যে নিয়ে যাওয়া মানেটা কি? অন্তরকের মধ্যে নিয়ে যাওয়া মানে হচ্ছে এই অন্তরক থেকে কোনো তাপ এখানে আসবে না, আবার এইখান থেকে কোনো তাপ এখানে যাবে না। সো যদি কখনো আমরা দেখি যে কোনো ধরনের তাপের আদান প্রদান হচ্ছে না, এখানে সিস্টেমটিস্টে, এই যে বাইরের এনভায়রনমেন্টের কথা বাদই দিলাম, বাইরের এনভায়রনমেন্টে আমরা ধরো কনসিডার করতেছি না। সো দেখো আমরা এটা যদি দেখি যে অন্তরকের মধ্যে রাখছি, তাহলে এটা কোনো ধরনের তাপের আদান প্রদান করতেছে না। সো যখনই তাপের আদান প্রদান হবে না, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? বলো, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সেই প্রক্রিয়াটাকে আমরা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি না? তাহলে এই যে সেকেন্ড যে প্রসেস আছে, সেকেন্ড যে চক্র আছে, সেটাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেটাকে আমরা কি বলবো বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝছো? ইজি জিনিস। সো আমাদের যে সেকেন্ড প্রসেস আছে সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেকেন্ড প্রসেসটা কি বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সবার আগে যেটা করার চেষ্টা করব, আমাদের প্রথম যে সূত্রটা আছে সেটা আমরা লিখে ফেলবো। সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস পিডিভি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের তাপের আদান প্রদান হয় না। সো আমাদের ডিকিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। ডিকিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? ডিকিউ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো দেখো এখন আমরা যদি একটা কাজ করি, এখন আমরা লিখলাম সাপোজ পিডিভি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? মাইনাস ডিইউ। পিডিভি ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? মাইনাস ডিইউ, ঠিক আছে? আচ্ছা, আগের প্রসেসে আমরা কি দেখছিলাম? ভলিউমটা কি বাড়তেছিল না? এবারও সেম আমরা ভলিউমটা বাড়াবো। আর নর্মালিও দেখতে পাবো যে ভলিউমটা তো এমনি বাড়বে, ঠিক না? এখানে মোটামুটি একটা ফ্লো ছিল, ভলিউমের একটা বাড়ার একটা ফ্লো ছিল, তাহলে এখানেও কি হবে? ভলিউমটা বাড়বে। তো দেখো এখানে যদি আমাদের ভলিউমটা বাড়ে, তুমি চিন্তা করো তো, এখানে এই সমীকরণটা দেখো, এইখানে যদি এটা বাড়ে, তাহলে আমাদের এটা কি বলতো? পজিটিভ না? ডিভি পজিটিভ না? তুমি চিন্তা করো একটা সমীকরণের
এই পাশে যদি পজিটিভ থাকে, একটা সমীকরণ সমান সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে এই পাশে যদি পজিটিভ থাকে তাহলে এই পাশেও কি থাকার কথা, পজিটিভ থাকার কথা না, এ পাশেও পজিটিভ থাকার কথা না। এখন আগেই দেখতে পাচ্ছি একটা নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি থাকে তাহলে এই পার্টটুকু কি হওয়ার কথা, এই পার্টটুকু নেগেটিভ হওয়ার কথা না। বুঝছো ব্যাপারটা? এটা সমীকরণের এ পাশে পজিটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন আছে, তাহলে এই নেগেটিভ চিহ্ন আর এই নেগেটিভ চিহ্ন মিলে কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে ঠিক আছে, সমান সমান চিহ্নের দুই পাশে পজিটিভ, মান সমানই হবে, মান সমানই হবে, মান নিয়ে আসলে খুব একটা আমরা কনসিডার করতেছি না, তাহলে যেটাতে কনসার্ন না আর কি। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ হলো, এটা নেগেটিভ হলো, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে মিলে যাচ্ছে, এটা এই পাশেও পজিটিভ, ওই পাশেও পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিইউ হচ্ছে আমাদের নেগেটিভ। ডিইউ নেগেটিভ মানে কি বলো, ডিইউ নেগেটিভ মানে কি? ডিইউ নেগেটিভ বলতে এটা বোঝাচ্ছে, ডিইউ নেগেটিভ বলতে আমাদেরকে এটা বোঝাচ্ছে যে আমাদের ইউ2 যেটা আছে সেটা আমাদের ইউ1 থেকে ছোট। বুঝছি ব্যাপারটা, এটা কি বুঝছি আমি বলতো? আমাদের অভ্যন্তরীণ শক্তিটা আছে, ওই অভ্যন্তরীণ শক্তিটা কমে গেছে। ডিইউ নেগেটিভ মানে কি বলতো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ মানে ইউ যেটা আছে সেটা কমে গেছে, মানে ইউ2 যেটা আছে সেটা ইউ1 এর চেয়ে ছোট, এই জন্য হচ্ছে আমাদের নেগেটিভ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অভ্যন্তরীণ শক্তি কমে গেছে। অভ্যন্তরীণ শক্তি কার উপর ডিপেন্ড করতেছে, তাপমাত্রার উপর। তাহলে এখানে কি আমি চাইলে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি যদি কমে গেছে তাহলে আমাদের টেম্পারেচারটা কমে গেছে, বলতে পারি। অভ্যন্তরীণ শক্তি যেহেতু কমে গেছে এই জন্য টেম্পারেচারটা কমে গেছে, এটাকে আমি চাইলে বলতে পারি, বলতে পারি। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে আমরা লিখে ফেলি, চলো তো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ শক্তি, প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে ভলিউম বাড়তেছে, সো ভলিউম যদি বাড়ে তাহলে আমাদের প্রেশার কমবে, এটাতে কার কোনো সমস্যা আছে? ভলিউম যদি বাড়ে তাহলে প্রেশার কমে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যেটা আছে না, ওই টেম্পারেচারটি কি হয়ে গেছে, কমে গেছে। এই যে অভ্যন্তরীণ শক্তির কারণে অভ্যন্তরীণ শক্তি কমে গেছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি টেম্পারেচারও কমে গেছে। চাইলে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা এখানে বলো, চাইলে এই জিনিসটা আমি এখান থেকে লিখতে পারি কিনা? সো যদি লিখতে পারি তাহলে এখানে আমরা পিভি আর টি এর যে ইয়াগুলো আছে এখানে আমি এখানে চাইলে লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি। ঠিক আছে, শেষ। আচ্ছা, সো এটাই আমরা এখান থেকে দেখবো যেই এখানে আমাদের টেম্পারেচারটা কমবে। ঠিক আছে, টেম্পারেচারটা কমতে থাকবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। বুঝছি ব্যাপারটা? এখন তুমি এখানে বলো, এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পিভি এর গ্রাফটা কেমন ছিল মনে আছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি আর ভি এর গ্রাফটা কেমন ছিল? পিভি এর গ্রাফটা এই সেম এমনই ছিল, কিন্তু এটা থেকে খাড়া ছিল। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ঢালটা আছে, গ্রাফটা আছে, ওই গ্রাফটা আমাদের সমুষ্ণ প্রক্রিয়া থেকে খাড়া হয়, তার মানে ঢালটা বেশি হয়। ঠিক না? তার মানে খাড়া মানে কিভাবে আঁকবো, খাড়া আঁকবো কিভাবে বলতো? খাড়া আঁকবো এই যে এইভাবে আঁকবো খাড়া। ভলিউমটা স্টিল বাড়তেছে, প্রেশারটা স্টিল কমতেছে, প্রেশারটা কি স্টিল কমতেছে, টেম্পারেচারটা কমে গেছে, টেম্পারেচারটা কি হয়েছে, কমে গেছে। তাহলে এই পয়েন্টে এসে আমরা যেটা দেখতে পাবো সেটা প্রেশারটা হয়ে গেছে সাপোজ P3, ভলিউমটা হয়ে গেছে কি বলতো V3, টেম্পারেচারটা বলতো টেম্পারেচার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম যে সেকেন্ড যে প্রসেসটা টেম্পারেচার কমে যায়, তাহলে টেম্পারেচারটা কমে হয়ে গেছে সাপোজ হচ্ছে T2, টেম্পারেচারটা কমে সাপোজ হয়ে গেছে T2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি T1 বড় না T2 বড়, অবশ্যই T1টা বড় হবে, কারণ টেম্পারেচার কমছে আমি আগে থেকে দেখতে পাইছি। ঠিক আছে, বুঝছি। তাহলে আমরা সেকেন্ড প্রসেসটা লিখে ফেলছি। সেকেন্ড প্রসেসে কোনো ধরনের তাপের আদান প্রদান হয়েছে না, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া ছিল, তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে, ডান, এতটুকু আমরা বুঝে ফেলেছি, শেষ। এবার যাব আমরা হচ্ছে থার্ড প্রসেসে। এবার চলে যাবো আমাদের কোন প্রসেসে, থার্ড প্রসেসে। আমরা চাইলে এখানেও লিখতে পারি, চাইলে নাকি চাইলে এখানেও লিখতে পারি, চলো এখানে লিখে ফেলি, এতগুলো পেজ নষ্ট করার লাভ নাই। চলো সেটা হচ্ছে আমাদের প্রসেস 3। ঠিক আছে, সো প্রসেস 3তে কি করব দেখো, প্রসেস 3তে আমরা কি করব বলি। প্রসেস 3তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটাকে আমরা কি করব জানো, এইটাকেই আমরা এই যে এইখানে নিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দেব। ঠিক আছে, এখানে তো এটা কাজ করি, এই যে এখান থেকে দিয়ে দিই, এটাকে আমরা কোথায় নিয়ে গেছি বলতো, তাপ গ্রাহকের কাছে নিয়ে গেছি। তাপ গ্রাহকের কাছে নিয়ে যাওয়া মানে কি, সে কি করবে, আমার যে পরিমাণ তাপ ছিল এখান থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে নিবে। কতক্ষণ পর্যন্ত নিবে, যতক্ষণ পর্যন্ত দুটা টেম্পারেচার সেম হবে। তাহলে আমি তো জানি যে এইটা টেম্পারেচার আর এটা টেম্পারেচার সেম না। ঠিক আছে, ওই যে যতক্ষণ পর্যন্ত যাচ্ছে টেম্পারেচার সেম না। এখন আমরা দেখতে পাবো যে এটা কি করতেছে, এটা টেম্পারেচার কম দেখে সে কি করবে, তাপ নিতে থাকবে। কতক্ষণ পর্যন্ত তাপ নিবে, যতক্ষণ পর্যন্ত না এটা টেম্পারেচার আর এটা টেম্পারেচার সেম হবে। ঠিক আছে, সো আমরা ধরে নিব যে আমরা যে পরিমাণ যেখানে লাস্ট থামছি, যেখানে আমরা টেম্পারেচারটা হয়ে গেছে T2, এই যে যেখানে টেম্পারেচারটা হয়ে গেছে T2, তাহলে ওই টেম্পারেচারের আমি একটা তাপ গ্রাহক নিছি, তাহলে টেম্পারেচারের তাপ গ্রাহক নেওয়া মানে কি, এখান থেকে আসলে কি বলতো, তাপ নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না টেম্পারেচার T2 হচ্ছে। ঠিক আছে, একটু আমরা এখান থেকে বুঝতে পারলাম। আর একটা জিনিস মাথায় বুঝতে পারলাম যে এ কি করতে থাকবে,
তাপ নিতে থাকবে। তাপ নেওয়া মানে কতটুক তাপ নিছে, আমরা ধরে নিলাম যে Q2 পরিমাণ তাপ নিছে, Q2 পরিমাণ তাপ নিছে। Q2 পরিমাণ তাপ নেওয়ার পরে এর টেম্পারেচারও T2, এর টেম্পারেচারও T2। বুঝছি ব্যাপারটা? বুঝছি। আচ্ছা, এখন টেম্পারেচার T2 মানে কি, এইখানে এর পরবর্তীতে সাপোজ এটার টেম্পারেচার T2 হয়ে গেল, ঠিক আছে, এটার টেম্পারেচারও T2, কোনো ধরনের তাপের আদান প্রদান হবে না তো। সো তাপের আদান প্রদান যদি না হয়, তাহলে তখন আমরা এটাকে আবার সমষ্ণ প্রক্রিয়া বলতে পারি না, যেটা তো আসলে তাপের আদান প্রদান হচ্ছে না, কারণ টেম্পারেচার আসলে কি সেম। তো টেম্পারেচার সেম থাকা মানে কি, আমরা কি বলতে পারি সেখানে আমরা বলতে পারি সেটা সমষ্ণ প্রক্রিয়া। তারপরে থার্ড প্রসেস যেটা আছে, ওই থার্ড প্রসেস তো একটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া। থার্ড প্রসেসও একটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া, যেখানে আমাদের টেম্পারেচার থাকবে কি বলতো T2 সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের T2, ঠিক আছে। এটা মাথায় রাখো, সমষ্ণ প্রক্রিয়া যেটা আছে এখানে আমাদের T2, ঠিক আছে। ওই এর আগেরটাতে ছিল T1। এখন আবার আগের মতো সূত্রগুলো লিখে ফেলি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে dq ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, du প্লাস pdv, ঠিক আছে, pdv, ঠিক আছে। এখন আমরা কি করতেছি, টেম্পারেচার চেঞ্জ করতেছি না, T2 রাখছি, তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেল 0, এই পার্টটুকু হয়ে গেল 0, ঠিক আছে। সো এই পার্টটুকু যদি 0 হয়, তাহলে এবার আমাকে একটা জিনিস বলো তো, আমরা লিখতে পারি কি বলতো, dq ইজ ইকুয়াল টু লিখতে পারি pdv। তাহলে এখানে তো আমি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যে সেম রাখছি, এইটার জন্য আমাদের কি পরিমাণ, কিছু পরিমাণ তাপ দিতে হইছে, কিছু পরিমাণ তাপ দিতে হইছে। সো কিছু পরিমাণ তাপ দেওয়া মানে কি, তাপের পরিবর্তনটা কি নেগেটিভ না? কিছু পরিমাণ তাপ দিয়ে দেওয়া মানে কি, তার তাপ কমে গেছে, তাপ কমে যাওয়া মানে কি Q2টা ছোট Q1 থেকে, তাহলে আমাদের কি হবে, dq কি হবে, নেগেটিভ হবে। তাহলে dq যদি নেগেটিভ হয়, তাহলে এই পাশে যদি এটা যদি নেগেটিভ হয়, এই পাশে যদি এটা নেগেটিভ হয়, তাহলে এবার আমাকে বলো তো এই পাশে সমীকরণের এই পাশেও নেগেটিভ, তাহলে এই পার্টটুকুও কি হবে, নেগেটিভ হবে। এই পার্টটুকু নেগেটিভ হওয়া মানে কি বলো, এই পার্টটুকু নেগেটিভ হওয়া মানে কি, ডিভি নেগেটিভ হওয়া মানে কি, ভলিউমটা কমবে। ডিকিউ নেগেটিভ হওয়া মানে হচ্ছে আমাদের কিউটা কমতেছে। আর ডিভি যেটা আছে, ওই ডিভিটা কমা মানে কি বলতো, ডিভি কমা মানে হচ্ছে আমাদের ভলিউমটা কমতেছে। তাহলে ভলিউমটা কমতেছে, তাহলে আমরা লিখে ফেলি ভি হচ্ছে কমতেছে, ঠিক আছে। তাহলে দেখো ভি যদি কমে তাহলে কি প্রেসার বাড়তেছে, প্রেসার বাড়তেছে দেখেই তো ভলিউমটা কমতেছে, তাই তো। আচ্ছা, সো প্রেসার বাড়তেছে, ভলিউম কমতেছে। এবার বলো টেম্পারেচার কি, বলো তো টেম্পারেচার কি হলো, টেম্পারেচার তো ভাই কনস্ট্যান্ট, টেম্পারেচার তো কনস্ট্যান্ট, আর এই টেম্পারেচারটা এখানে আমরা হচ্ছে T2, ঠিক আছে। আর এখানে এর আগে ছিল বলতো, এখানে ছিল এটা আমাদের এই যে টি যে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের T1 ছিল, ঠিক আছে। এটা আমরা বুঝছি কিনা, এটা আমরা এখানে বুঝছি কিনা, বুঝছি, ওকে, শেষ। তাহলে এখান থেকে এবার আবার সূত্র লিখবো। এটা আমাদের কিসের সূত্র আছে, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া সূত্র। সমষ্ণ প্রক্রিয়া সূত্রতে আমরা দেখতে পাবো আমাদের গ্রাফটা সেমই হবে, কিন্তু আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার থেকে ঢালটা কম হবে, তাই তো। সো ঢাল যদি কম হয় বা একটু শোয়ানো থাকে, তাহলে আমাদের গ্রাফটা কেমন হয়, নর্মালি গ্রাফটা কেমন হয়, গ্রাফটা নর্মালি হয় আমাদের এইরকম কিছু একটা, ঠিক আছে না, হ্যাঁ এরকম শোয়ানোই হয়। তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এইখানে এটা হয়ে গেছে বলতো আমাদের, এটা হয়ে গেছে আমাদের P4, কারণ কি বলতো প্রেশারটা বাড়ছে, এই যে বাড়াটা আসলে ঠিকভাবে আঁকি নাই, এটাকে আরেকটু শোয়াই দিব নাকি, হ্যাঁ এই তো। তাহলে এবার দেখতে পাচ্ছি প্রেশারটা বাড়ছে নাকি, প্রেশারটা বাড়ছে। এটা হয়ে গেছে আমাদের P4, কারণ P4 কেন, কারণ P3 থেকে P4 বড়, প্রেশারটা বাড়ছে। ভলিউমটা কমছে, দেখো ভলিউম আমাদের V3 থেকে V4 এ চলে আসছে, তাহলে আমাদের কি ভলিউমটা কমছে, ভলিউমটা কমছে। আবার টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার তো সেমই থাকবে, কারণ সমষ্ণ প্রক্রিয়া। তাহলে T2 ছিল আগে, এখনো T2ই আছে, শেষ। বুঝছি, বুঝছি, ডান। তাহলে এবার আমরা প্রসেস নাম্বার কোথায় চলে যাব, প্রসেস নাম্বার, এবার বুঝতে পারতেছো কি হচ্ছে। তাহলে এবার আমরা এখানে বলতো, এখানে আমরা যেটা দেখতে পাবো যে এইখানে এই প্রসেসে আমাদের কিছু পরিমাণ তাপ দিয়ে দিছে, কিছু পরিমাণ তাপ সিস্টেমে দিয়ে দিছে, তাই তো। তো এটাকে আমরা বলবো কি পরিমাণ তাপ হারাইছে, এই যে একটু আগে লিখছি দেখো Q2 পরিমাণ তাপ হারাইছে, সেটাকে আমরা বললাম হচ্ছে Q2 পরিমাণ তাপ হারিয়ে ফেলেছে। Q পরিমাণ আগে নিছিল, এখন হচ্ছে Q2 পরিমাণ তাপ দিয়ে দিছে, বুঝছি, ওকে। তাহলে এটা যদি আমরা বুঝিয়ে ফেলি, তাহলে এবার আমরা চলে যাব প্রসেস নাম্বার কোথায় প্রসেস নাম্বার 4 এ চলে যাব, 4 নাম্বার লাস্ট প্রসেস। বুঝে যাচ্ছে এটা মিলে যাবে, তাই তো, প্রসেস নাম্বার 4 এটা মিলে যাবে। সো মিলে যাওয়ার জন্য আমরা একটা কাজ করি, হ্যাঁ এখানে এইটা দিলাম আর এখানে এটা দিলাম, হ্যাঁ। যাই হোক, যেটা বললাম, তাহলে এই প্রসেসে আমরা যেটা করব, এটাকে আবার তুমি দেখতে পাচ্ছ প্রথমে সমষ্ণ প্রক্রিয়া ছিল, এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এরপর আবার সমষ্ণ প্রক্রিয়া, এখন আবার কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা আবার কি করব, এইটাকেই আমরা কি করব, কপি করে আমরা কোথায় নিয়ে যাব, অন্তরকে নিয়ে যাব, তাই তো। এই যে অন্তরক মানে এই যে এইখানে নিয়ে গেলাম, কোথায় নিয়ে গেলাম, অন্তরকে নিয়ে গেলাম।
অন্তরকে। সো অন্তরকে যখন নিয়ে গেছে সেটা কি বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে। কেন বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেছে? কারণ এটা কোনো ধরনের তাপের আদান প্রদান করতে পারতেছে না। সো প্রসেস নাম্বার 4 লিখে ফেলো, প্রসেস নাম্বার 4। সো প্রসেস নাম্বার 4 লিখে ফেলি। প্রসেস 4 সেটা হচ্ছে আমাদের কি বলতো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমাদেরকে বলো, আমরা বুঝতে পারতেছি কি যে আসলে আমাদের কয়টা প্রক্রিয়া আছে বা কয়টা চক্র আছে? 4টা চক্র আছে। একটা দুইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয়, দুইটা হচ্ছে আমাদের কি সমউষ্ণ, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? এতটুকু শেষ রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে আর তেমন কিছু বলারই নাই, বুঝা যাচ্ছে কি হওয়ার কথা ছিল। সো আমরা দেখতে পাবো যে ডিকিউ যেটা আছে সেটা ইজ ইকুয়াল টু ছিল আমাদের ডিইউ প্লাস পিডিভি, ঠিক আছে? সো এখন আমরা কিও দেখতে পাচ্ছি আমাদের কোনো ধরনের তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেছে 0। এই পার্টটুকু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে ডিইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো মাইনাস পিডিভি, ঠিক আছে? পিডিভি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমটা কি বলতো, ভলিউমটা কি আগে দেখতে পাচ্ছি যে কমতেছে। ভলিউমটা ওই যে দেখতে পেলাম না যে সংকোচন হইতেছে, কমতেছে। সো ভলিউমটা যখন কমতেছে তখন আমরা দেখতে পাবো যে এই পার্টটুকু কি বলতো নেগেটিভ। তাহলে এই পার্টটুকু নেগেটিভ, আগে আছে কি বলতো পজিটিভ গুণ আছে। তাহলে সরি, আগে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তাহলে গুণ হয়ে পজিটিভ হয়ে গেল। তাহলে আমাদের সমীকরণের এই পার্টটাও পজিটিভ হবে, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে আমাদের পজিটিভ। এই পার্টটুকু কি হয়ে যাবে পজিটিভ হয়ে গেল। তাহলে এই পার্টটুকু যখনই পজিটিভ হয়ে গেল তাহলে অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে বাড়তেছে। অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে আমাদের কি হবে বলতো টেম্পারেচারটা বাড়বে। অভ্যন্তরীণ শক্তি বাড়লে টেম্পারেচারটা বাড়বে, ঠিক আছে? আর ভলিউম তো দেখতে পাচ্ছি নেগেটিভ, তাহলে ভলিউমটা কমতেছে, তাহলে আমাদের কি বলতো প্রেশারটা বাড়তেছে, ঠিক আছে? এটা আমি এখান থেকে চাইলে বলতে পারি। আর তাহলে টেম্পারেচার বাড়তে বাড়তে কেমন হবে? বাড়তে বাড়তে যেটা দেখা যায়, আচ্ছা সমীকরণটা কেমন হবে রুদ্ধতাপীয় ক্ষেত্রে? সমীকরণটা কেমন হবে? ওই যে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, বা নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আসলে আমাদের পিভি এর যে সমীকরণ, পিভি এর যে লেখচিত্রটা সেটা হচ্ছে আমাদের সমষ্ণ থেকে একটু খাড়া হবে। সো খাড়া হয়ে আসলে কি হবে জানো? খাড়া হয়ে আমাকে বিশ্বাস করে কি করবা, খাড়া হয়ে কোথায় নিয়ে যাবা জানো? খাড়া হয়ে সেটা আবার আগের অবস্থানে নিয়ে যাবা। এই যে আবার খাড়া করে এরকম একটা অবস্থানে নিয়ে যাবা, ঠিক আছে? যেখানে আমরা যেটা দেখতে পাবো যে টেম্পারেচার প্রথমে ছিল T2, টেম্পারেচার আমরা দেখতে পাইলাম কি টেম্পারেচার বাড়বে, বেড়ে আবার T1 হয়ে যাবে, ঠিক আছে? তারপর ভলিউম কি হয়েছে? ভলিউম কমতেছে। সো ভলিউম V4 থেকে আবার কমে এই যে এদিকে চলে যায়, ভলিউম তো এদিক না, এই এক্স এক্সিস, তাহলে ভলিউম আবার কমে কি হয়ে যাবে আবার V1 হয়ে যাবে। প্রেশারটা কি হয়েছে? বাড়তেছে, তাহলে P4টা এখানে ছিল, P4 থেকে বেড়ে আবার P1 হয়ে যাবে, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি মিলে যাচ্ছে কেমনে? তো এই জন্যই আমরা মাথায় রাখবো যে কার্নো যে ইঞ্জিনটা আবিষ্কার করছিল বা কার্নো যে ইঞ্জিনটা কল্পনা করছিল, এই কার্নোর ইঞ্জিনটা একটা কাল্পনিক ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই ইঞ্জিনে যত ধরনের প্রত্যাবর্তী একটা ইঞ্জিন, বুঝছো? প্রত্যাবর্তী একটা ইঞ্জিন যেমন ছিল আবার সেম আগের পয়েন্টে চলে যাবে। যেরকম প্রেশার ছিল, যেরকম ভলিউম ছিল, যে কোনো টেম্পারেচার ছিল, পুরো চক্র যাওয়ার পরে আবার আগের প্রেশার, আগের ভলিউম আর আগের টেম্পারেচারে চলে যাচ্ছে, বুঝছো? সেখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ কল্পনার, কিছু জিনিস কি কল্পনা করে নিচ্ছি। সো এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। তো আমাদের উপর বিশ্বাস থেকে বা কার্নোর উপর বিশ্বাস থেকে ধরে নিবা সেটা একদম এক্স্যাক্টলি এই জায়গার পয়েন্টে আবার সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা? তাহলে এই ব্যাপারটা বুঝছি কিনা, মোটামুটি একটা চক্রের কথা বুঝতে পারছি কিনা বলো? এটা চক্রের ব্যাপারটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি, ওকে, শেষ, মোটামুটি আমাদের ডান। আচ্ছা, সো এইবার ডান যদি হয় তাহলে এই পার্টটুকু আমরা মোটামুটি কয়েকটা জিনিস করে ফেলছি, তাই তো? সো কয়েকটা জিনিস এই যে হাবি অনেক কিছু করে ফেলছি। সো 4টা চক্র আমরা লিখে ফেলছি। সো 4টা চক্রের ক্ষেত্রে মোটামুটি আমাদের সিনারিওটা দাঁড়াইছে এইটা। এবার আমরা আশা করি বুঝতে পারবো যে আসলে ওইখানে ওই চিত্রটা দ্বারা আসলে কি বোঝাচ্ছিল, ঠিক আছে? সো আমি একটা কাজ করি, এটাকে আমি একটু কপি করব। কপি করে আমি এটাকে আজকে একটু ম্যাথ একটু কম করাই, ঠিক আছে? আজকে একটু ম্যাথ কম করাই, কারণ এখানে অনেক কিছু আলোচনা করছি, ঠিক না? তো এখানে একটা কাজ করি, এখানে আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই। বুঝছো তো কি করছে? আগেরগুলো কিন্তু আছে, আগেরগুলো আছে, কোনো প্যারা নিও না। সো আমরা দেখি, আমরা এই প্রথমটা দেখতে পাচ্ছি, এই পার্টটুকুকে কি বলতে পারি? এই পার্টটুকুকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? বুঝছি। সো এখন এই প্রতিটা পয়েন্টে আমাদের আসলে এই প্রক্রিয়াগুলো আসলে এই যে আমি যে যা পড়াইছি না, এগুলো খুব একটা যে কাজে লাগবে এমন না। পরীক্ষার হলে দেখবো যে একটা সূত্র লাগে, ওই একটা সূত্র দিয়ে ম্যাথ হয়ে যায়, ঠিক আছে? সো যারা বুঝতে চাও তারা বোঝো আর কি। সো এখন আমাদের এই প্রতিটা পয়েন্টেই আমরা চাইলে কৃত কাজগুলো বের করে ফেলতে পারি। প্রতিটা পয়েন্টে আমরা চাইলে কৃত কাজটা বের করতে পারি। কেন বের করতে পারি? আমার ইচ্ছা হয়েছে দেখানো, ঠিক আছে? বুঝছো? সো পয়েন্ট নাম্বার 1, সো আমি একটু এগুলোকে ইন্ডিকেট করে দিই। চলো স্যার, এটাকে বলো আমরা 1 নাম্বার সমীকরণ না, 1 নাম্বার প্রক্রিয়া, 2 নাম্বার প্রক্রিয়া, 3 নাম্বার প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রক্রিয়া,
ঠিক আছে। সো আমি চাইলাম যে 1 নাম্বার প্রক্রিয়ার দিকে যাব। কি বলো 1 নাম্বার প্রক্রিয়া, 1 নাম্বার প্রক্রিয়া, 1 নাম্বার প্রক্রিয়া কি বলতো, টেম্পারেচার সেম আছে, মানে T1 এ আছে, তাহলে এটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এটার ক্ষেত্রে আমরা কৃতকাজ কি বের করতে পারবো, কৃতকাজ ইজ ইকুয়াল টু হবে আমাদের বলতো NR T1 লন, লন কি হবে বলতো শেষ, মানে কি শেষ ভলিউম মানে হচ্ছে V2 আর আগের ভলিউম, তাহলে V2 ভাগ হচ্ছে আমাদের V1 শেষ। এটা হয়ে গেছে আমাদের কৃতকাজ, এটা হয়ে গেছে কি বলতো আমাদের কৃতকাজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটার ক্ষেত্রে। 2 নাম্বারের ক্ষেত্রে যাই চলো। W2 2 নাম্বারটা কি প্রক্রিয়া বলো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া না। 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, খাড়া দেখে বুঝতে পারতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, দেখো তো T1 থেকে T2 হয়ে গেছে। তাহলে আমাদের সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ কত ছিল, NR, নিচে ছিল কি বলতো গামা মাইনাস 1, আর এখানে ছিল বলতো T1 মাইনাস T2, তাই তো T1 মাইনাস T2। তাহলে আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা, তাহলে আদি তাপমাত্রা দেখতে পাচ্ছি T1, শেষ তাপমাত্রা দেখতে পাচ্ছি T2, তাহলে T1 মাইনাস T2, তাহলে কত দেখতে পাচ্ছি T1 মাইনাস T2 শেষ। এটা দেখতে পাচ্ছি আমাদের কি বলতো W2। ওকে চলো, এবার আমরা চলে যাব লাস্ট দুইটাতে। লাস্ট দুইটাতে দেখো কেমন হইতে পারে দেখি। 3 নাম্বার W3 বলতো আবার কি প্রক্রিয়া, আবার হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। দেখো তো যে 3 নাম্বার প্রসেসটা, এখানে আমাদের টেম্পারেচার প্রথমে ছিল T2, পরবর্তীতে T2, তাহলে টেম্পারেচার সেম আছে, তাহলে এখানে আমাদের কৃতকাজ কত হবে NRT, টি কোনটা হবে টি হবে আমাদের T2, আর লন কত হবে বলতো, লন শেষেরটা মাইনাস আগেরটা, তাহলে শেষেরটা এই যে 3 নাম্বার প্রক্রিয়া শেষের শেষের ভলিউমটা কত সেটা দেখতে পাচ্ছি V4, আর আগেরটা কত সেটা হচ্ছে আমাদের V3, তাহলে V4 ভাগ হচ্ছে আমাদের V3, বুঝছি W3। ওকে, এবার আমরা সবার লাস্টের প্রসেস সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রসেস। এই 4 নাম্বার প্রসেসের ক্ষেত্রে কৃতকাজটা বের করার চেষ্টা করব V4 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলতো 4 নাম্বার প্রসেসের ক্ষেত্রে। এটা আমরা দেখতে পাচ্ছি T2 থেকে T1 হয়ে গেছে, এটা কি বলতো সমষ্ণ প্রক্রিয়া না, এটা কি বলতো এটা আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ কত, কৃতকাজ হচ্ছে আমাদের NR, নিচে হচ্ছে আমাদের গামা মাইনাস 1, তারপর এখানে কি বলতো T1 মাইনাস T2, মানে সূত্রটা যদি চিন্তা করি যে T1 মাইনাস T2 মানে আদি টেম্পারেচার মানে শেষ টেম্পারেচার। বলো এই প্রসেসে আদি কোনটা, আদি হচ্ছে আমাদের T2, তাহলে আমরা সবার আগে আদিটা লিখে ফেলবো T2 মাইনাস প্রথমটা কত সেটা হচ্ছে আমাদের T1, সরি শেষেরটা কত সেটা হচ্ছে আমাদের T1, শেষেরটা হচ্ছে আমাদের T1 শেষ। এই সূত্র হচ্ছে আমাদের কথা, ঠিক আছে। সো এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো জাস্ট আমরা বের করতে পারবো, আমরা আগে থেকে সূত্র মুখস্থ করে আসছি, সূত্র আমরা দেখে আসছি কীভাবে আসছে, মুখস্থ করেছি বা যেমনই করছি না কেন আমরা মোটামুটি সূত্র জানি। এই ক্ষেত্রে যেগুলো দেখবা যে পরীক্ষার হলে এত কঠিন কোশ্চেন করে না, তারপরেও যদি কখনো বলে যে প্রতিটা প্রক্রিয়ায় বা প্রতিটা প্রসেসে বা প্রতিটা চক্রে কৃতকাজগুলো আমাকে বলো, তাহলে কৃতকাজ আমরা চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবো। এই তো শেষ, মোটামুটি আমাদের এখান থেকে কাজ শেষ, মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। সো কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি বের করে ফেলছি, আমরা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা প্রতিটা প্রসেসে কৃতকাজটা বের করে ফেলছি, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন আমাদের মেইন যে জায়গাটা, যে এই কার্নোট ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা আমরা আগে বলছি, আমাকে একটু বিশ্বাস করে নাও, ঠিক আছে। সো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আরও কিছু জিনিস আমাদের একটু কনসিডার করতে হয়, কিছু জিনিস আমাদেরকে একটু জেনে রাখতে হয়, ওটা আমরা একটু পরে জানতেছি, কোনো প্যারা নেই। বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখবা, যে এই কার্নোট ইঞ্জিনের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, ঠিক আছে। কি আসে বলতো, কর্মদক্ষতা। আমরা আসলে কি পরিমাণ কাজ করি আর কি, মানে বুঝো তো, আউটপুট ইনপুটের সাপেক্ষে আমি কি পরিমাণ আউটপুট পাবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি চিন্তা করো যে এবার আমি কি বের করার চেষ্টা করব, কর্মদক্ষতা। সো এই জিনিসটা বোঝার আগে আমরা একটু সিরিয়াস হয়ে নেব, আমরা যারা ঘুমায় ক্লাস করতেছি তারা একটু উঠবো আর কি, কারণ এটাই সবচেয়ে বেশি আসবে, বুঝছো। যদি কিছু আশা আসে তাহলে এই কর্মদক্ষতাই আসবে আর কি। তাহলে আমরা যদি চিন্তা করি যে কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে হচ্ছে আমাদের ইটা, কর্মদক্ষতা মানে কি বলতো আমাদের ইটা। তাহলে ইটা যদি আমরা চিন্তা করি, তাহলে ইটা ইজুকুল টু কি আছে, ইটা ইজুকুল টু আছে উপরে থাকবে কি বলতো, উপরে থাকবে আমি কি পরিমাণ আউটপুট পাইছি, কি পরিমাণ কি বলতো আউটপুট পাইছি, আর নিচে কি থাকে কি পরিমাণ আমি ইনপুট দিছি, কি পরিমাণ কি বলতো আমি ইনপুট দিছি, ঠিক আছে। সো আমি কি পরিমাণ ইনপুট দিছি আর ওইটার সাপেক্ষে কি পরিমাণ আউটপুট পাইছি সেটাকে আমরা বলে হচ্ছে ইটা। এটাকে আমরা সাধারণত কিসে প্রকাশ করি বলতো, পার্সেন্টেজে প্রকাশ করি। সেটা কিসে প্রকাশ করি বলতো, পার্সেন্টেজে প্রকাশ করি, ঠিক আছে। ওকে, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে বোঝার পরে এবার আমাকে বলতো, এবার আমি কি পরিমাণ ইনপুট দিছি কি পরিমাণ আউটপুট দিছি সেটা কিভাবে বের করবো। তা দেখো, নর্মালি দেখো আমি এখানে Q1 পরিমাণ দেখো Q1 পরিমাণ আমি কি দিছি বলতো, তাপ দিছি, এটাই কি আমার ইনপুট না,
Q1 পরিমাণ তাপ দিছি, এটা আমার ইনপুট। আচ্ছা, এখন সে পরিবেশে Q2 পরিমাণ কি দিছে, Q2 পরিমাণ তাপ বের করে দিছে, ভালো কথা। তাহলে বাকিটা কি করছে, বাকিটা সে কাজ করছে, বাকিটা সে কি করছে, কৃত কাজ করছে। এই ইঞ্জিনের কাজই হচ্ছে ডাব্লিউটা, ঠিক আছে। সো দেখো, তাহলে আমরা যদি একটা ফ্লো চার্টের মতো লিখি, চিন্তা করি, তাহলে Q1 পরিমাণ সে কি করছে, তাপ দিছে, Q1 পরিমাণ তাপ দিছে। এই Q1 থেকে Q2 পরিমাণ তাপ সে বাইর করে দিছে, ঠিক আছে। Q1 তাপ আমি দিছি বাইরে থেকে, Q1 এর মধ্যে কিছুটা সে বাইর করে দিছে, বাকিটা সে কি করছে বলতো, কাজে লাগাইছে। বাকিটা সে কি করছে, কাজে লাগাইছে বা কাজ করছে। সেটাই কি বলতো, ওই কাজটাই তো আমার আউটপুট, ওইটাই তো আমি চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে বলতো, এই যে এই কিউ এর একটা অংশ চলে গেছে কৃত কাজে, আর আরেকটা অংশ চলে গেছে সে এমনি বের করে দিছে। সে কি করছে, যে তাপ গ্রাহক আছে ওকে দিয়ে দিছে। তাহলে এই যে আমরা এখানে বুঝতে পারছি, আমি কিউ পরিমাণ সে তাপ নিছে, কিউ পরিমাণ সে তাপ নিছে, এটার কিছু পরিমাণ সে কাজ করছে ডাব্লিউ, আর কিছু পরিমাণ সে তাপ দিয়ে দিছে, সেটা হচ্ছে Q2 পরিমাণ তাপ দিয়ে দিছে। তাহলে এখান থেকে আমি আউটপুটটা কি ডাব্লিউ না, তাহলে আউটপুট ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারি, Q1 মাইনাস Q2। তাহলে আমাদের আউটপুটটা কি ডাব্লিউ, কৃত কাজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি Q1 মাইনাস Q2, আর ইনপুটটাকে আমরা কি লিখতে পারি, ইনপুটটাকে আমরা লিখতে পারি Q1। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করে দিতে পারি এইভাবে, ঠিক আছে। এবার এই জিনিসটা তো পারবা, Q1 কাটা গেলে থাকবে হচ্ছে আমাদের 1, আর এই পাশে থাকবে কত, এই পাশে থাকবে আমাদের উপরে থাকবে Q2, নিচে থাকবে হচ্ছে আমাদের Q1। এটাকে যদি না পারো তাহলে আবার ম্যাথ ক্লাস আবার করতে হবে, বাচ্চাকালে চলে যেতে হবে, বুঝছো। তাহলে এটা হয়ে গেছে আমাদের ইটা, এটা হয়ে গেছে কি বলতো আমাদের ইটা, এটা হয়ে গেছে আমাদের ইটা। এইটা আমাদের সব ইঞ্জিন, তাপ ইঞ্জিন, সব তাপ ইঞ্জিনের জন্য খাটবে, সকল ইঞ্জিনের জন্যই খাটবে আসলে প্রথম সূত্রটা, ইনপুট আউটপুট ভার্সেস হচ্ছে ইনপুট, ঠিক আছে। আউটপুট ভাগ ইনপুটের ইনটু 100%, এটা তো সবার জন্যই খাটবে। আর তাপ ইঞ্জিনের কথা যদি চিন্তা করি, যারা তাপ গ্রহণ করে ত্যাগ করে, তাদের জন্য আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্রটা সবার জন্যই খাটবে। অ্যান্ড এই সূত্রটাকে আমরা কি করব, একদম ভাজা ভাজা করে ফেলবো। এই সূত্র দিয়ে দেখবা যে সব ম্যাথ করা যায়, এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি, সব ম্যাথ করতে পারি, ঠিক আছে। সো এটা ইজগুলো আমরা কি দেখতে পাচ্ছি, 1 মাইনাস উপরে হচ্ছে আমাদের Q2, নিচে হচ্ছে আমাদের কি বলতো Q1, ঠিক আছে। এখন Q1টা কি বোঝাচ্ছে, Q2টা কি বোঝাচ্ছে বলো, এটাকে আমরা আরেকবার একটু লিখে দিই নাকি, আরেকবার একটু লিখে দিই, তাহলে আমাদের জিনিসগুলো একটু ভালো লাগবে। ঠিক আছে, সো Q1টা কত, Q1টা কত, Q1টাকে আমরা বলতে পারি গ্রহণকৃত তাপ, গ্রহণকৃত তাপ, কতটুকু আমি তাপ গ্রহণ করছে বা সিস্টেমটা কতটুকু তাপ গ্রহণ করছে। Q2টা কি বলতো, Q2টা হচ্ছে আমাদের বর্জনকৃত তাপ, কতটুকু তাপ বর্জন করলো, কতটুকু তাপ কি বর্জন করলো। তাহলে আমরা দেখবো যে পরীক্ষার হলে দিয়ে দিবে যে আমাদের Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে আর Q2 পরিমাণ তাপ বর্জন করছে, তাহলে আমাদেরকে বলে যে ইটার মান কত, ঠিক আছে। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আচ্ছা, ওকে। আর এখানে আমরা লাস্টে আরেকটা জিনিস আমরা বলে রাখি, যে আমরা বলছিলাম না যে কার্নোর ইঞ্জিনটা আসলে আমাদের কেন কাল্পনিক, কেন এটা আসলে সম্ভব না। প্রথম কথা, 1 নাম্বার সম্ভব না, কারণ এখানে এরকম একটা তাপ উৎস বা তাপ গ্রাহক আমরা এরকম কল্পনাই করতে পারি না, এমন আসলে পাওয়াই সম্ভব নয়। যেখানে আসলে আমাদের কি বলতো, যেখানে আসলে আমার একটা কল আসছে, আমি একটু কলটা একটু ধরি। আচ্ছা, সমস্যা নাই, আমরা কলটা একটু পরে ধরবো না, সমস্যা নাই। যেটা বলতেছিলাম যে আমাদের এরকম একটা তাপ গ্রাহক বা তাপ উৎস এমনি পাওয়া সম্ভবই না, যারা আসলে এরকম টেম্পারেচার চেঞ্জ ছাড়াই আসলে তাপ দিতে থাকবে বা তাপ গ্রহণ করতে থাকবে, ঠিক আছে। আবার আইডিয়াল গ্যাসও পাওয়া খুব একটা সম্ভব না। তো এই কারণে এসে বলা যায় যে আসলে আমাদের এটা আসলে একটা কাল্পনিক। আবার আরও কিছু জিনিস চিন্তা করা যেতে পারে, যেমন এখানে আমরা কি চিন্তা করতে পারতেছি যে আমাদের ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে Q1 ইন্টু 100%, তাই তো 100%। সো আমাদের এখানে যেটা বলছে যে আমরা যদি এইটাকে একটা কার্নোর ইঞ্জিনটাকে যদি আমরা 100% করতে চাই, ঠিক আছে, কার্নোর ইঞ্জিনটাকে যদি আমরা 100% করতে চাই, তাহলে এই এটা তো বুঝছো, এই যে এটা বুঝছো না, দেখো তো, দেখো এখানে এবার বুঝো কি না, এবার বুঝতে পারবা, দেখবা। তো যাই হোক, এবার বুঝার পরে এবার আমরা যদি একটা কাজ করি, তো সাপোজ হচ্ছে কার্নোর চক্রের ক্ষেত্রে ইটা যদি আমরা বের করতে চাই, তাহলে ইটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে আমাকে কত, 1 মাইনাস উপরে থাকলে হচ্ছে আমাদের Q2, নিচে থাকলে হচ্ছে আমাদের Q1 ইন্টু কত হচ্ছে আমাদের 100%, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এই পুরাটার আনসার যদি 100% চাই, এটা যদি 100% চাই, দেখো তো আমাদের কি হচ্ছে, 100% যদি চাই, তাহলে এটা হয়ে গেছে সাপোজ 100%, আর এটা হয়ে গেছে আমাদের 1 মাইনাস উপরে হচ্ছে আমাদের Q2, নিচে হচ্ছে আমাদের Q1, আর এখানে 100%, তাহলে 100% কাটা, তো থাকলো কি বলতো, থাকলো হচ্ছে আমাদের 1 মাইনাস
উপরে হচ্ছে আমাদের Q2, নিচে হচ্ছে আমাদের Q1 আর ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1। 100% কাটা দিয়ে ফেললাম, ঠিক আছে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা যদি ওই পাশে যায় তাহলে 0 হয়ে যাচ্ছে, কিংবা এটা যদি এই পাশে চলে আসে তাহলেও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো যে Q2 ভাগ হচ্ছে আমাদের Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা চিন্তা করতে পারি যে Q2 ইজ ইকুয়াল টু হবে কত, 0 জুল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা ইঞ্জিন যদি আমরা কল্পনা করি, যেটাকে আমরা কার্নোট ইঞ্জিনই বলতেছি, ওই কার্নোট ইঞ্জিন যদি আমরা কল্পনা করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি তার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা আমি চাই 100%। একটা ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা যদি আমি চাই 100% যদি চাই, সেক্ষেত্রে তাকে আমি যে পরিমাণ তাপ দিব, Q1 পরিমাণ তাপ দিব, ওই Q1ই কিসে পরিণত হবে, কাজে পরিণত হবে। Q2 0 হইতে হবে। Q2 0 হওয়া মানে কি, সে তাপ বর্জনই করতে পারবে না, আমি Q1 পরিমাণ তাপ দিচ্ছি, ওইটা পুরোটা কাজের রূপান্তর করতে হবে। এখন আমাদের বিজ্ঞানীরা বলে গেছে না, প্রথমে আমরা বলে গেছে না যে এটা সম্ভব না, কিছু পরিমাণ অপচয় হবেই, কিছু পরিমাণ কি অপচয় হবেই। সো আমাদের ওই বিজ্ঞানীগুলা যে 4টা আছে, ওই 4টা জিনিসগুলো আসলে এটাই ছিল যে কিছু পরিমাণ আসলে আমাদের অপচয় হবেই। তাহলে এটা আমাদের কি সম্ভব, 0 জুল সম্ভব? 0 জুল সম্ভব না। 0 জুল যেহেতু সম্ভব না, এই জন্য আসলে কোনো একটা যন্ত্রের ইফিসিয়েন্সি 100% হওয়া সম্ভবই না। সো নর্মালি আমরা যেটা দেখতে পাই ইফিসিয়েন্সি কত, কর্মদক্ষতা কত জানো, 100% না, কি বলি 30%, 20% বা 40%, 50% এমন হয়, এর বেশি হওয়া সম্ভবই না, ঠিক আছে। এর বেশি হওয়া সম্ভব, কিন্তু 100% হওয়া সম্ভবই না। বুঝছি ব্যাপারটা? এইখান থেকে আমরা এই জিনিসগুলো বুঝে ফেললাম। সো আজকের ক্লাসে আমরা আসলে খুব বেশি একটা ম্যাথ করতে যাব না, সো যেটা বুঝতে পারলাম যে এই যে ইটা কেমনে বের করে সেটা আমরা বুঝে ফেলছি, ঠিক আছে। এবার আমরা ধরো তাপীয় ইঞ্জিনের কথা চিন্তা করি। দেখো তাপীয় ইঞ্জিন, সো এতক্ষণ আমরা কার্নোট ইঞ্জিনের কথা চিন্তা করছি। সো কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা বিশেষ ধরনের তাপীয় ইঞ্জিন, ঠিক আছে। আর তাপীয় ইঞ্জিন হচ্ছে একদম জেনারেলাইজড, সব ধরনের তাপীয় ইঞ্জিনটাকে আমি তাপীয় ইঞ্জিনের মধ্যে রাখতেছি। সো এই গেল মোটামুটি কথা। সো আমাদের দেখো তাপীয় ইঞ্জিনের কথা বলছে, যে যন্ত্রের সাহায্যে সিস্টেমে প্রদত্ত তাপকে আমরা কাজে রূপান্তর করি, সেটাকে আমরা বলি তাপীয় ইঞ্জিন। সো এটা সূত্রটা কি হবে, এটা কর্মদক্ষতার সূত্রটা কত কি হবে বলতো, 1 মাইনাস উপরে থাকবে হচ্ছে আমাদের Q2 যে পরিমাণ তাপ বর্জন করবে, আর এটা থাকবে আমাদের Q1 যে পরিমাণ তাপ গ্রহণ করলো, ইনটু হচ্ছে 100%। তাই তো, এমনই না, সূত্রটা এমনই, ঠিক আছে। এই তো এখানে দেখো আমরা যদি তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতার কথা চিন্তা করি, দেখো এই যে উৎস থেকে সে কি করছে, কিছু পরিমাণ তাপ দিছে, এই যে উৎস থেকে কিছু পরিমাণ তাপ দিছে, Q1 পরিমাণ তাপ দিছে, ওই Q1 পরিমাণ তাপের কিছু অংশ সে কাজে রূপান্তর করছে, আর কিছু সে কি করছে, এই যে নিম্ন তাপমাত্রার যে উৎসটা আছে, বা যেটাকে তাপ গ্রাহক বলি আমরা, ওইটাকে কিছু পরিমাণ সে তাপ দিয়ে দেয়, কিছু পরিমাণ কি তাপ দিয়ে দেয়। তাহলে এখান থেকে আমরা সেম আগের মতো লিখতে পারবো যে Q ইন যেটা ইনপুট দিচ্ছি, ওটা দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা W আর একটা হচ্ছে Q আউট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা সেম আবার কর্মদক্ষতা বের করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস আমাদেরকে নতুন করে শিখতে হবে, যে কার্নোট ইঞ্জিন যেটা আছে সেটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী ইঞ্জিন, ঠিক আছে, প্রত্যাবর্তী ইঞ্জিন। আবার প্রত্যাবর্তী যেহেতু ইঞ্জিন, এই জন্য আমরা যেটা লিখতে পারি জানো, এটা আমাকে একটু বিশ্বাস করে নাও, এটার জন্য আমরা এটাকে লিখতে পারি কি জানো, এই কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে কিউ যেটা আছে, ওই কিউটা আমাদের টেম্পারেচারের সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে আমাদের কিউ বাড়ে, তাপও বাড়বে, তাপমাত্রা বাড়লে তাপও বাড়ে। কিন্তু কিভাবে বাড়ে সেটা আসলে নর্মালি আমরা জানি না, বাট প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা সমানুপাতিক হারে বাড়ে। কি হারে বাড়ে? সমানুপাতিক হারে বাড়ে। তো সমানুপাতিক হারে যদি বাড়ে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো, কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু টি। কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে ইন্টু টি, ঠিক আছে। কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, কে ইন্টু টি। তা এইখান থেকে আমরা যেটা লিখতে পারি যে Q2 ভাগ হচ্ছে আমাদের Q1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, T2 ভাগ হচ্ছে আমাদের কি বলতো T1, T2 ভাগ হচ্ছে আমাদের T1, ঠিক আছে। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে Q2 ভাগ হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু আমাদের T2 মাইনাস হচ্ছে T1, ঠিক আছে। এটা আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। সো এইটা যদি আমি এখান থেকে লিখে ফেলতে পারি, তাহলে ইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ভাগ উপরে ছিল কি বলতো, উপরে ছিল আমাদের Q2 ভাগ হচ্ছে আমাদের Q1 ইনটু 100%। এটা আমরা লিখতে পারতাম, আমরা আগেই কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু এত। এখন এই জায়গাটাতে জাস্ট আমরা একটু চেঞ্জ করতে পারি, যে ইটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1 মাইনাস এই যে Q2 ভাগ Q1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, Q2 ভাগ Q1 এর জায়গায় লিখতে পারি T2 মাইনাস T1। তাহলে আমরা লিখে ফেলবো যে T2 মাইনাস হচ্ছে কত, T2 ভাগ হচ্ছে আমাদের T1 লিখতে পারি, ইনটু হচ্ছে 100%, ইনটু কত 100%, ইনটু লিখতে পারি কি বলতো 100%, ঠিক আছে। এটা আমি চাইলে লিখতে পারি, বুঝছি ব্যাপারটা। তাহলে আমাদের এইটা কখন খাটবে, এটা কখন খাটবে, শুধুমাত্র কার্নোট ইঞ্জিন, কার্নো ইঞ্জিন বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে,
শুধুমাত্র কার্নোর ইঞ্জিন বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি শুধুমাত্র কার্নোর ইঞ্জিন বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য খাটে, তাহলে আমাদের এই পার্টটুকু কিসের জন্য খাটবে? এই পার্টটুকু কিসের জন্য খাটবে? এটাও সেম আমাদের শুধুমাত্র কার্নোর ইঞ্জিন বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য খাটবে। তাহলে এই সূত্রটা কার জন্য খাটবে? শুধুমাত্র কার্নোর ইঞ্জিন বা প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে। আর উপর যেটা লিখছি বলতো, এইটা আমাদের সব তাপীয় ইঞ্জিন, সব তাপীয় ইঞ্জিন, সব তাপীয় ইঞ্জিনের জন্য খাটবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ফর্ম, যেটা আসলে সব তাপীয় ইঞ্জিনের জন্য খাটবে। আর এই যে আমরা T1 T2 যেভাবে লিখতেছি, এটা আমরা কিভাবে লিখতে পারতেছি? কারণ আমরা এই সমীকরণটা জানি, এই সমীকরণটা কার জন্য ভ্যালিড? প্রত্যাবর্তী বা কার্নোর ইঞ্জিনের জন্য। তাহলে এটাও আমাদের শুধুমাত্র কার জন্য খাটবে? কার্নোর ইঞ্জিন বা প্রত্যাবর্তীর জন্য। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার বলো তো T2টা T1টা কি ছিল মনে আছে? T1 আর T2 কি ছিল বলো, মনে আছে? T2টা ছিল আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা, ঠিক আছে? আর T1টা কি ছিল? T1টা ছিল আমাদের তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? T2টা কি ছিল? তাপগ্রাহক। এই যে দেখো, আমি তোমাকে একটু দেখাই, তাহলে দেখতে পারবা। এই যে দেখো, T2টা কি ছিল? তাপগ্রাহকের তাপমাত্রা। T1টা কি ছিল? তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? সো আমরা এই দুইটা সূত্র একটু মুখস্থ করে নিব। কি করব? এই দুইটা সূত্র আমরা একটু একদম 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 মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এটা তো অবশ্যই মুখস্থ করব। আর এটাও আমরা একটু মুখস্থ করে ফেলবো। উপরে থাকবে হচ্ছে আমাদের যেটা কম, উপরে থাকবে কি আমাদের যেটা কম, যেটা সে কি বলতো তাপগ্রাহক, যেটা সে গ্রহণ করে তার তাপমাত্রা। নিচে হচ্ছে বড়টা থাকবে, যেটা আসলে কি তাপ উৎসের, যেটা তাপমাত্রা বেশি, তাপ উৎসের তাপমাত্রা, ঠিক আছে? এটা আমরা পারবো। আচ্ছা, পারবো, ঠিক আছে? সো এটাও বুঝে ফেললাম। বুঝে যদি ফেলি, এবার আমাদের আসলে আজকের লেকচারটা আসলে আমরা এখানে শেষ করে দিব। সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ম্যাথ আছে, বাট এই ম্যাথগুলো আসলে আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করবো, কারণ একদিনে থিওরি প্লাস হচ্ছে থিওরি অনেক বেশি পড়ে ফেলছি তো। সো এই কারণে আসলে থ্যাংক ইউ স্লাইডটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে নেবো, একটু ফাঁকিবাজি করতেছি আর কি। ফাঁকিবাজি করে আমরা এটা এখানে নিয়ে যাই, এই যে এখানে নিয়ে গেলাম। আজকে আর ভালো লাগতেছে না, বুঝছো? সো এই ম্যাথটা একটু আমরা করার চেষ্টা করবো। এটা আমাদের HW থাকবে, ঠিক আছে? খুবই বাচ্চা একটা ম্যাথ। দেখো আমাদের কি বলছে, একটা তাপীয় ইঞ্জিন আছে, যেটা আমাদের প্রতি চক্রের কথা যদি চিন্তা করি, তাহলে এত জুল তাপ গ্রহণ করে, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো Q1। এত জুল তাপ বর্জন করে, তাহলে এটা হয়ে গেছে কি বলতো আমাদের Q2। বলছে ইঞ্জিনটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করো। কাজের পরিমাণ মানে W বের করতে বলছে, পারবা? ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা বের করতে বলছে, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। পারবা না? যদি না পারো ভাই, লজ্জা। এতক্ষণ যদি যা পড়াইছি, এরপরে যদি না পড়ো তাহলে লজ্জা ভাই। এরপরে আমি কিছু করার নাই আমার, ঠিক আছে? ওকে, সো আজকের লেকচার আমাদের এতটুকুই ছিল। নেক্সট লেকচারে আমরা যেটা করবো, যে কার্নোর ইঞ্জিনের আসলে সবগুলো ম্যাথ কমপ্লিট করার চেষ্টা করবো। এর পরবর্তীতে এর পরের লেকচারেই আমরা রেফ্রিজারেটর দেখবো। পরবর্তী আরেকটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে এন্ট্রপি। এরপরে আমাদের শেষ হয়ে যাবে। সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে। সো দেখা হবে নেক্সট কোনো লেকচারে। আসসালামু আলাইকুম সবাইকে।